যাচ্ছে? আচ্ছা, তোমরা কে কে আছো? আহ, আমার সাউন্ড শুনতে পাচ্ছ কিনা একটু জানাবা। সবকিছু ঠিক আছে কিনা, বোর্ড ক্লিয়ার দেখতে পাচ্ছ কিনা, আমার সাউন্ড শুনতে পাচ্ছ কিনা আমাকে একটু জানাবা। জানালে হচ্ছে ক্লাসে শুরু করবো। আচ্ছা, তাসমিয়া তাসা লিখছো, আমি একাই আজকে একজনকে নিয়ে ক্লাস পাইতে হবে। আমি না ভুলেই গেছি এটা যে আমার হাতে আছে। আচ্ছা, তোমরা তাড়াতাড়ি একটু জয়েন হয়ে যাও। আচ্ছা, আজকে তোমাদের অনেক ধৈর্য ধরে থাকতে হবে, কারণ হচ্ছে আজকে অনেক বড় একটা ক্লাস, প্লাস একটুখানি কঠিন হবে। তো সবাই মনোযোগ দিয়ে শুনবা। আচ্ছা, তাহলে ক্লাসটা শুরু করি, হ্যাঁ? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে সেটআপে স্বাগত জানাচ্ছি। আজকে হচ্ছে আমাদের ইংলিশ লিটারেচারের লেকচার 6। তোমাদের ঈদের আগে মনে হয় আমি লেকচার 5 নিয়েছিলাম। তো আজকে 6 নাম্বার ক্লাস। আজকে 6 নাম্বার ক্লাস হচ্ছে আমাদের চ্যাপ্টার 4 নিয়ে, টোনস ইন স্টেটমেন্ট। হ্যাঁ, তোমরা আগে যারা ক্লাস করেছিলে, আমাদের পঞ্চম ক্লাসটাও হচ্ছে তোমাদের টোনস ইন স্টেটমেন্ট নিয়েই ছিল। আর ষষ্ঠ ক্লাসটাও এটা নিয়েই। তো তোমাদের সঙ্গে এই লাজ আপু জয়েন হয়েছে। ওকে ওকে বলো তো, ওকে নোট দাও তো। আচ্ছা, তোমাদের সঙ্গে হচ্ছে আমাদের স্ক্রিন টিচার লাজাপু আছে। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে, জানার থাকে, তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবা। আপু তোমাদের সাহায্য করবে। ঠিক আছে, চলো আজকে আমাদের ক্লাস শুরু করি। আচ্ছা, আজকে আমাদের লেকচারে যা যা থাকছে সেটা হচ্ছে 5টা টপিক মোট। 5টা না, বলবো 4টা। 5 নাম্বারটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক। আচ্ছা, ক্লাস রিলেটেড ভোকাবুলারি থাকবে সবার আগে। আচ্ছা, তারপরে নোট অন টোনালিটি অফ এ টেক্সট, এটা হচ্ছে তোমাদের বইয়ে আছে, একটা বক্সের মধ্যে দেখবা একটা প্যারা আকারে আছে। আচ্ছা, এরপরে হচ্ছে 3 নাম্বার টেকনিক্স ফর কনভেইং টোন। আচ্ছা, 4 নাম্বার হচ্ছে ডিফারেন্ট টাইপস অফ টোনস। আচ্ছা, তোমরা বুঝতেই পারছো টপিক দেখে যে আজকে সবটাই হচ্ছে টোন নিয়ে কথাবার্তা হবে। তোমাদের হচ্ছে পঞ্চম ক্লাস আমি মনে হয় এই চ্যাপ্টারটা কি নিয়ে, অর্থাৎ টোনস ইন স্টেটমেন্ট, বক্তব্যে স্বরভঙ্গি বা বাচনভঙ্গি। এই চ্যাপ্টারটা কি নিয়ে সাজানো হয়েছে, এখানে কি কি থাকতে পারে, এগুলো নিয়ে হচ্ছে আলোচনা করেছিলাম। অর্থাৎ বেসিক কিছু কথা বলেছিলাম তোমাদের। তো যারা যারা ছিলে তারা হচ্ছে আজকে ক্লাসটা মোটামুটি বুঝতে পারবে, প্রথম ক্লাসটা যদি করে থাকো। তো আজকেও সেই বিভিন্ন ধরনের স্বর নিয়ে কথা বলা হবে, আলোচনা আছে। তারপর বিভিন্ন বক্তব্যে কিভাবে হচ্ছে লেখকরা কি কি টেকনিক ফলো করেন লেখার সময়, যাতে পাঠকরা ভালোভাবে বুঝতে পারে। তো সেই ধরনের কিছু টেকনিক এখানে আলোচনা করা হয়েছে। আচ্ছা, এখন তুমি যদি লিখো, কোনো কিছু যদি লিখতে যাও, তাহলে হচ্ছে তোমার কি কি জিনিস ফলো করবা, শব্দচয়ন কেমন হবে, তোমার বাচনভঙ্গি কেমন হবে, সেই জিনিসগুলোই তোমরা হচ্ছে আজকে শিখবা। ঠিক আছে, চলো প্রথমে হচ্ছে ভোকাবুলারিতে চলে যাই। আচ্ছা, আমি বলে রাখি আজকে হচ্ছে বিশাল ভোকাবুলারি তোমাদের জন্য, কারণ চ্যাপ্টারটা একটুখানি ডিফারেন্ট এবং অনেক অনেক ওয়ার্ড মিনিং আছে যেগুলো তোমাদের জন্য একেবারে নতুন, সঙ্গে একটুখানি টাফ। তো ওগুলো আমি সবগুলোই রেখেছি, মোট অনেকগুলা হচ্ছে হয়ে গেছে। তো একটু ধৈর্য ধরে থাকবা, সমস্যা নাই। আচ্ছা চলো, প্রথম যেটা রেখেছি সেটা হচ্ছে রিফ্লেক্টিভ। না, রিফ্লেক্ট। আচ্ছা, রিফ্লেক্ট অর্থ হচ্ছে প্রতিফলিত। এটা মনে হয় তোমাদের পঞ্চম ক্লাসেও ছিল। আচ্ছা, তারপর হচ্ছে ক্যারেক্টার, চরিত্র, বৈশিষ্ট্য। যেহেতু বাচনভঙ্গি স্বরভঙ্গির মধ্যে তোমাদের লেখক এবং পাঠকদের একটা বিষয় আছে, তো সেখানে ক্যারেক্টারের একটা বিষয় আছে। আচ্ছা, সিচুয়েশন, পরিস্থিতি। টেক্সট, পাঠ্যাংশ। ইনফ্লুয়েন্স, প্রভাব। তারপরে হচ্ছে সার্টেইন, নির্দিষ্ট। আনফেয়ার, অন্যায়। লাভ, হাসা। আচ্ছা, এরপরে দেখো অপোজিট, বিপরীত। ডেলিভার, প্রদান করা। সিরিয়াস, গুরুতর। টেকনিক, কৌশল। ইনভলভ অর্থ হচ্ছে জড়িত।
পিক বাছাই, ক্যাজুয়াল নৈমিত্তিক। আচ্ছা, এফেক্ট অর্থ হচ্ছে প্রভাবিত। আচ্ছা, এরপরে এদিকে চলে আসি। আচ্ছা, এখানে আরো আছে পার্সোনালিটি ব্যক্তিত্ব, এটা খুব কমন, সবাই জানো। এক্সপার্ট বিশেষজ্ঞ, থটফুল চিন্তাশীল অথবা অর্থপূর্ণ বলতে পারো। আচ্ছা, ফিগিউরেটিভ অলংকারপূর্ণ। আচ্ছা, এখন তোমাদের প্রশ্ন আসতে পারে অথবা মনের মধ্যে থাকতেই পারে যে অলংকারপূর্ণ আবার কেমন ভাষা হয়, ভাষা আবার অলংকার পরে। আমরা একটু পরে হচ্ছে এটা নিয়ে আলোচনা করব। আচ্ছা, ফিগিউরেটিভ অলংকারপূর্ণ। আচ্ছা, আনইউজুয়াল অস্বাভাবিক অর্থাৎ স্বাভাবিক নয় এমন। আচ্ছা, ম্যানার আচরণ, সিমিলি উপমা। সিমিলি মনে হয় সিমিলি এবং মেটাফোর তোমরা অনেক আগের ক্লাসগুলোতে পেয়েছিলে মনে হয়। আচ্ছা, তারপর হচ্ছে ডিফাইন্ড সংজ্ঞায়িত। আচ্ছা, এরপরে চলো, এখানে আরো অনেকগুলো আছে। সেটা হচ্ছে 25 নাম্বার, দেখো চেয়ারফুল আনন্দিত। এগুলো সবগুলো কিন্তু একটু করে খেয়াল করবা, কারণ হচ্ছে একটু পরেই তোমাদের যে প্যাসেজ গুলো পড়াবো, টাইপস অফ টোনস পড়াবো, সেখানে কিন্তু এই সবগুলা শব্দের অর্থ লাগবে, তখন ভুলে যাবা কিন্তু এখন যদি ভালো করে খেয়াল না করো। আচ্ছা, তারপরে হচ্ছে 26 লাইট হার্টেড। লাইট হার্টেড মানে হচ্ছে দুশ্চিন্তা মুক্ত অথবা বলতে পারো হালকা মনের মানুষ, এরকম লাইট হার্টেড দুশ্চিন্তা মুক্ত। রিগ্রেটফুল অনুতপ্ত, প্যাসিমিস্টিক হতাশাপূর্ণ, নস্টালজিক স্মৃতি বেদনাতুর অর্থাৎ স্মৃতি মনে পড়ে স্মৃতিকাতর এমন। আচ্ছা, তারপরে হচ্ছে মেলানচলিক দুঃখজনক। মেলানচলিক শব্দের অর্থ হচ্ছে দুঃখজনক, বিষাদপূর্ণ, বিষাদগ্রস্ত, অনেকগুলো হতে পারে। আচ্ছা, তারপরে প্রফেশনাল পেশাদার। প্রফেশনাল শব্দের অর্থ হচ্ছে পেশাদার। তারপর অবজেক্টিভলি নিরপেক্ষভাবে অর্থাৎ এদিকেও যাবে না ওদিকেও যাবে না, সে নিউট্রাল অবস্থায় থাকবে, মাঝ বরাবর থাকবে, এটাকে বলা হয় নিরপেক্ষভাবে। আচ্ছা, এরপরে দেখো প্রিসাইজ। প্রিসাইজ মানে হচ্ছে যথাযথ। আচ্ছা, অর্গানাইজড সংগঠিত অর্থাৎ একটা সিরিয়াল অনুযায়ী থাকে, সবগুলো জিনিস সাজানো থাকে, এটাকে বলা হয় সংগঠিত। অথরিটি কর্তৃপক্ষ। কর্তৃপক্ষ হয়, লেখক হয়, তোমাদের প্যাসেজ অনুযায়ী যেই শব্দটা ভালো মনে হবে ওটা তোমরা নিতে পারবা। বিটার। বিটার অর্থ হচ্ছে তেতো। আচ্ছা, নিউট্রাল নিরপেক্ষ। এমপ্যাথি। এমপ্যাথি শব্দের অর্থ হচ্ছে সহানুভূতি। আচ্ছা, কনটেক্সট প্রসঙ্গ। ইনস্ট্রাকশনাল উপদেশমূলক। তারপরে এদিকে চলে আসি, স্ট্রিক্ট কড়া। তারপরে হচ্ছে নন অ্যাসারেটিভ অসামাজিক। নন অ্যাসারেটিভ ভালো করে মনে রাখো, একটু পরে লাগবে। অ্যাসারেটিভ সামাজিক। অ্যাগ্রেসিভ ক্রোধান্বিত। অ্যাগ্রেসিভ মানে হচ্ছে খুব বেশি রেগে গেছে, অনেক বেশি রেগে গেলে তো তাকে বলা হয় অ্যাগ্রেসিভ। আচ্ছা, ট্রাম্পেন্ট বিজয়ী। আচ্ছা, এক্সপার্টাইজ বিশেষ জ্ঞান, কোনো বিষয় সম্পর্কে তার বিশেষ কোনো জ্ঞান। আচ্ছা, অ্যাডভেঞ্চারাস দুঃসাহসিক। মোট 47টা শব্দের অর্থ তোমাদের জন্য রেখেছি এবং সবগুলোই মোটামুটি একটুখানি টাফ আছে এবং নতুন তোমাদের জন্য। তো সবাই ভালো করে খেয়াল করেছো কিনা? আচ্ছা, শব্দের অর্থ শেষ, চলো আমরা হচ্ছে আমাদের মেইন টপিক গুলোতে চলে যাই। আচ্ছা, এরপরে হচ্ছে, আচ্ছা আফিফ হাসান, তুমি আজকে আমাদের ক্লাসে আছো? অনেকদিন পর মনে হচ্ছে। আল্লাহ, এখানে তো নেটের অবস্থা খুবই খারাপ, কিছু দেখাই যায় না। আচ্ছা, এরপর আমাদের যেটা হচ্ছে টোন, নোট অন টোনালিটি অফ এ টেক্সট। এখান থেকে বোর্ডও তো দেখা যায় না, মানে লাইট পড়ে না, এই জন্য লেখাগুলো দেখা যায় না। আচ্ছা, নোট অন টোনালিটি অফ এ টেক্সট, একটা কোনো বাক্যের মধ্যে অথবা কোনো পাঠ্যাংশের মধ্যে আমাদের নোট কেমন হবে, টোনালিটি অফ টেক্সট কেমন হবে, সব পাঠ্যাংশের স্বরভঙ্গি কেমন হবে, বাচনভঙ্গি কেমন হবে, সেটা নিয়ে একটুখানি তোমাদের এখানে বইতে আলোচনা করা আছে। তোমরা দেখবে একটা ব্লু বক্সে হচ্ছে তোমাদের কিছু লেখা আছে, ওটাই হচ্ছে এখানে আজকে সেকেন্ড টপিকে রেখেছি। আচ্ছা, তাহলে চলো আমরা একটু শুরু করি, তোমরা একটু মনোযোগ দিবা। আচ্ছা, তার আগে হচ্ছে মেইন টপিকে যাবার আগে আমি একটু বলে রাখি, তোমাদের আজকে যে ক্লাস ওখানে হচ্ছে যে 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 টপিক গুলো আছে ওগুলোতে তোমাদের অনেকগুলা টাইপস অফ টোন শেখানো হবে, অর্থাৎ স্বরের অনেকগুলা ভিন্ন ভিন্ন ধরনের ধরন শেখানো হবে। কোনটা তোমার কোথায় ব্যবহার করবা সেই টেকনিক গুলো শেখানো হবে, এবং লেখকরা কিভাবে লেখায় তাদের স্বর ব্যবহার করে এবং পাঠকরা সেটা কিভাবে বুঝতে পারে বা আইডেন্টিফাই করতে
করতে পারো সেই জিনিসগুলো শেখানো হবে। আর আরো একটা বিষয় সেটা হচ্ছে তোমাদের বিভিন্ন ধরনের টোন এক্সাম্পল সহ রাখা হয়েছে। তো এক্সাম্পল গুলো দেখলে হচ্ছে তোমরা বুঝতে পারবা কোন টোনটা আসলে কিসের জন্য পারফেক্ট। আচ্ছা, মূলত তোমাদের কথা বলানো শেখানো হবে। এটা আমি যদি সহজভাবে বলি, কিভাবে, কোথায়, কার সঙ্গে, কোন বিষয়ে কিভাবে কথা বললে ভালো হয়, সব থেকে বেটার অপশন কোনটা, সেই জিনিসটাই আসলে শেখানো হবে, কথা বলানো শেখানো হবে। আচ্ছা, তাহলে চলো আমরা চলে যাই। আচ্ছা, প্রথম লেখা আছে যে টোন ইজ এ লিটারারি ডিভাইস। আচ্ছা, টোন হলো একটি সাহিত্যিক উপাদান। টোন অবশ্যই একটি সাহিত্যিক উপাদান, কারণ আমি তোমাদেরকে প্রথমে বলেছি অথরিটি যোগ আছে, লেখক এবং পাঠকের একটা বিষয় আছে। যেখানে লেখক আছেন সেখানে সাহিত্য আছেন, যেখানে পাঠক আছেন সেখানে সাহিত্য আছেন, তাই না? তাহলে আর টোনটা হচ্ছে তোমার লেখার স্বরভঙ্গি, বাচনভঙ্গি। যেমন কোনো লেখা যখন তুমি পড়ো, তুমি কিন্তু যিনি লিখেছেন তার স্বর শুনতে পাচ্ছ না, অথবা মুখোমুখি শুনতে পাচ্ছ না উনি কিভাবে কথাগুলো বলছেন, কিন্তু তুমি যখন পড়তে যাওয়া তখন তোমার ফিল হইতে হবে অথবা অনুভব করতে হবে যে লেখক কোন মুডে কথাটা বলেছেন। এটা কি রেগে বলেছেন, এটা কি চরিত্রের প্রতি ওনার হতাশা প্রকাশ পাচ্ছে, নাকি ভালোবাসা প্রকাশ পাচ্ছে, না বিষণ্ণতা প্রকাশ পাচ্ছে। এই জিনিসগুলো হচ্ছে তোমাকে লেখা পড়ে বুঝতে হবে। তার মানে লেখার সঙ্গে স্বরভঙ্গি এবং বাচনভঙ্গির একটা বিশেষ সম্পর্ক আছে। ঠিক এই জিনিসটাই হচ্ছে তোমাদের এই চ্যাপ্টারে রাখা হয়েছে। আচ্ছা, ঠিক আছে, চলো আমরা হচ্ছে মেইন টপিকে চলে যাই। আচ্ছা, টোন ইজ এ লিটারারি ডিভাইস। টোন হলো একটি সাহিত্যিক উপাদান। এটা অবশ্যই অবশ্যই মনে রাখবা, টোন অবশ্যই একটা লিটারারি ডিভাইস। আচ্ছা, লিটারারি ডিভাইস একটা সাহিত্যিক উপাদান। হুম, বিভিন্ন কবিতা, গল্প এবং লেখার মধ্যে এই টোনের পার্থক্যটা খুব বেশি ইম্পর্টেন্ট, খুব বেশি গুরুত্ব রাখে। পাঠকরা কিভাবে লেখাটাকে নিজের মতো করে বুঝতে পারবে সেটা হচ্ছে টোনের উপরে ডিপেন্ড করে। আচ্ছা, এরপরে দেখো, ইউজ টু রিফ্লেক্ট দ্য রাইটার্স অ্যাটিটিউড টুয়ার্ড আ ক্যারেক্টার। আচ্ছা, বলা হয়েছে যে টোন হলো একটি সাহিত্যিক উপাদান যা একটি চরিত্রের প্রতি, টুয়ার্ড আ ক্যারেক্টার একটি চরিত্রের প্রতি, লেখকের মনোভাব প্রতিফলিত করতে ব্যবহৃত হয়। রিফ্লেক্ট দ্য রাইটার্স অ্যাটিটিউড। লেখক লেখকের অনুভূতি কি ওই ক্যারেক্টারের প্রতি, কোন অনুভূতিতে লিখছেন, সেটা কি ক্রোধান্বিত হইতে পারে, হতাশাপূর্ণ হইতে পারে, আনন্দের হতে পারে, ঠিক কোন স্বরে উনি লিখছেন সেই জিনিসটা হচ্ছে এই টোন কি করে, প্রতিফলিত করে। আচ্ছা, এরপরে আসুন, ক্যারেক্টার, সিচুয়েশন অর দ্য সাবজেক্ট ম্যাটার অফ এ টেক্সট। আচ্ছা, বলেছে যে শুধুমাত্র ক্যারেক্টারের প্রতি না, কোনো বক্তব্যে পরিস্থিতি কেমন হবে সেটা এই বাচনভঙ্গি নিয়ন্ত্রণ করে। আচ্ছা, পাঠের বিষয়বস্তু কেমন হবে সেটাও হচ্ছে এই স্বরভঙ্গি বা বাচনভঙ্গি কি করে, নিয়ন্ত্রণ করে। এখন তুমি যদি একটা লাইন পড়লা, ধরো লিখো, কোনো লেখার মধ্যে লেখক লিখছেন যে ওই চরিত্রটা খুবই ওই চরিত্রটা অন্য চরিত্রের সঙ্গে খুবই বাজে ব্যবহার করে। ধরো করিম তার বন্ধুদের সঙ্গে বাজে ব্যবহার করে, তার মানে এখানে কি ব্যবহার, কি টোন ব্যবহার করা হয়েছে, এখানে লেখক করিমের প্রতি অর্থাৎ একটা ক্যারেক্টারের প্রতি একটা বাজে ইমেজ তৈরি করেছেন যে করিম একটা বাজে ছেলে যে তার বন্ধুদের সঙ্গে কি করে, খারাপ আচরণ করে। আচ্ছা, তাহলে তুমি বুঝতেই পারছো এখানে আমাদের কয়টা ক্যারেক্টার, দুইটা ভাগ। একটা হচ্ছে করিম, যার প্রতি লেখকের মনোভাব কেমন তোমরা বুঝতেই পেরেছো, একটা বাজে ছেলে যে কি করে, সব বন্ধুদের সঙ্গে খারাপ আচরণ করে। তাহলে এই ছোট একটা লেখার মধ্যে তোমার এই বাচনভঙ্গিটাই অর্থাৎ এই লাইনটাই তোমাকে বলে দিবে যে ক্যারেক্টারের প্রতি লেখকের মনোভাব কেমন, তাই না? আচ্ছা, এরপরে আসো, ইট হেল্পস টু মেক আ রিলেশনশিপ। কার সঙ্গে কার রিলেশনশিপ তৈরি করতে সাহায্য করে, বিটুইন রাইটার অ্যান্ড দ্য রিডার্স। আচ্ছা, অবশ্যই অবশ্যই পাঠক এবং লেখকদের কি মাঝে একটা সম্পর্ক তৈরি করে। তুমি যখন পড়তেছো জিনিসটা, তখন যদি লেখক কি বলেছেন সেটা বুঝতেই না পারো, তার বাচনভঙ্গি ধরতেই না পারো, তাহলে কিন্তু তোমার পড়ে মজা পাবা না। বেশিরভাগ স্টুডেন্টদের যেটা হয় সেটা হচ্ছে লেখক কি বলতে চাচ্ছেন, পাঠকরা সেটা বুঝতে পারছে না। আর এই বুঝতে না পারার কারণে পড়ে হচ্ছে কোথাও মজা পায় না। ঠিক আছে, তাহলে লেখকের অনুভূতিটাকে তুমি যদি অনুভব করতে চাও, তাহলে লেখকের বাচনভঙ্গি, স্বরভঙ্গি কেমন, লেখক কি অনুভূতি প্রকাশ করছেন চরিত্রের প্রতি, বিষয়বস্তুর প্রতি, পরিস্থিতির প্রতি, সেটা তোমাকে বুঝতে হবে। আচ্ছা, আর এটা কিভাবে বুঝবা সেটাই হচ্ছে এই চ্যাপ্টারে রাখা হয়েছে। ঠিক আছে। আচ্ছা, লেখক এবং পাঠকদের মধ্যে সম্পর্ক তৈরি করতে সাহায্য করে কি,
টোন। আচ্ছা, এরপরে দেখো দ্যাট ইনফ্লুয়েন্সেস, যেটা হচ্ছে প্রভাব ফেলে, দ্য রিডার্স টু হ্যাভ এ পার্টিকুলার অ্যাটিটিউড। আচ্ছা, এটা কিসের উপর প্রভাব ফেলে? পাঠকদের প্রভাবিত করে বিশেষ মনোভাব নিয়ে। অর্থাৎ তুমি কোনো একটা যদি লেখা পড়ো, তাহলে লেখা অনুযায়ী তোমার মনোভাব চেঞ্জ হবে। কোনো ক্যারেক্টার তুমি পছন্দ করবা, কোনো কোনো ক্যারেক্টার তুমি অপছন্দ করবা, কোনো সিচুয়েশন তোমার খুব ভালো লাগবে, কোনো সিচুয়েশন তোমাকে খুব কষ্ট দিবে। ঠিক আছে, এই যে জিনিসগুলো তোমার ভেতরে পরিবর্তন হচ্ছে, মনোভাবগুলো এক একটা ফেজে এক এক রকম তুমি ফিল করছো, এই জিনিসগুলো হচ্ছে কি করে, নিয়ন্ত্রণ করে হচ্ছে বাচনভঙ্গি। আচ্ছা, পার্টিকুলার অ্যাটিটিউড একটা বিশেষ মনোভাব তৈরি করতে পাঠকদের মধ্যে সাহায্য করে। অ্যান্ড ফিলিংস টুয়ার্ড এ সার্টেন ক্যারেক্টার, একটু আগে আমি যেটা বললাম, ক্যারেক্টারের প্রতি তোমার একটা অনুভূতি তৈরি করবে, ক্যারেক্টারের প্রতি অনুভূতি তৈরি করবে, পরিস্থিতির প্রতি অনুভূতি তৈরি করবে, একটা দৃশ্যের প্রতি তোমার অনুভূতি তৈরি করবে। কোনো ক্যারেক্টারকে তোমার ভালো লাগবে, কোনো ক্যারেক্টারকে একটু পচা মনে হবে, আবার কোনো ক্যারেক্টার দেখলেই তোমার মেজাজটা গরম হয়ে যাবে। আছে না এরকম? আমরা যখন বিভিন্ন নাটক, গল্প, উপন্যাস, ছবি অথবা সিনেমা যখন দেখি, তখন কিছু কিছু ক্যারেক্টার থাকে না, যেগুলোকে দেখলেই হচ্ছে হুট করে মেজাজটা গরম হয়ে যায়। ওইটাই আর কি, কিছু তোমার ভালো লাগবে, কিছু খারাপ লাগবে, কিছু দেখলেই হচ্ছে রাগ হবে। এই যে তোমার ক্যারেক্টারের প্রতি তোমার পার্টিকুলার অ্যাটিটিউড তৈরি হয়েছে, বিশেষ মনোভাব তৈরি হয়েছে, এটা কি লেখকের সার্থকতা। তার মানে তুমি লেখকের বাচনভঙ্গি, স্বরভঙ্গি এবং অনুভূতিটা কি করতে পেরেছো, কালেক্ট মানে ক্যাচ করতে পেরেছো, বুঝতে পেরেছো। আচ্ছা, পাঠকদের প্রভাবিত করে বিশেষ মনোভাব নিয়ে একটি নির্দিষ্ট চরিত্র, কোথায় যেন, টুয়ার্ড এ সার্টেন ক্যারেক্টার, একটা নির্দিষ্ট চরিত্র, সিচুয়েশন, পরিস্থিতি অর টেক্সট। আচ্ছা, কোনো বিশেষ মনোভাব নিয়ে একটি নির্দিষ্ট চরিত্র, পরিস্থিতি এবং পাঠ্যের প্রতি অনুভূতি সৃষ্টি করতে কি করে, সাহায্য করে। আচ্ছা, এরপরে দেখো অ্যাট দ্য সেম টাইম, একই সময়ে, ইন ইট গাইডস, এটা কি করে, গাইড মানে পরিচালিত করে অথবা নির্দেশনা দেয় এমন কিছু। দ্য রিডার্স, পাঠকদেরকে কি করে, গাইড করে, নট টু টেক এনি আনফেয়ার টোন। আনফেয়ার টোন কি বলা হয়েছে বলো তো তোমাদের? একটু আগে হচ্ছে আমি যখন শব্দের অর্থগুলো পড়াচ্ছিলাম, তখন আনফেয়ার শব্দটা ছিল। আনফেয়ার শব্দের অর্থ কি কারো মনে আছে? যদি মনে থেকে থাকে তাহলে হচ্ছে কমেন্টে জানিয়ে দাও। আনফেয়ার কে আগে বলতে পারো দেখি? আচ্ছা, আনফেয়ার টোন টু এনি ক্যারেক্টার অর টেক্সট, তার মানে এটা কি বলা হয়েছে যে একই সময়ে এই টোনটা কি করে, পাঠকদেরকে গাইড করে অথবা পরিচালিত করে, পাঠকরা যেন কোনো চরিত্র বা পাঠ্যের প্রতি, কোনো চরিত্র, কোনো সিচুয়েশন, পরিস্থিতি অথবা কোনো দৃশ্যের প্রতি ভুল বাচনভঙ্গি বা স্বরভঙ্গি ব্যবহার না করেন। আনফেয়ার টোন মানে অন্যায় বাচনভঙ্গি, ভুল বাচনভঙ্গি বা স্বরভঙ্গি। অর্থাৎ লেখক বোঝাতে চেয়েছেন একটা, তুমি বুঝেছো তার উল্টাটা। ঠিক আছে, অর্থাৎ চরিত্রটা প্লে করছে একটা রোল, তুমি তাকে নেগেটিভলি নিয়ে নিলা, অথবা নেগেটিভ একটা চরিত্র যে প্লে করতেছে, তুমি তাকে পজিটিভলি নিয়ে নিলা। এই যে তোমার আনফেয়ার টোন টোন হয়ে গেল, অর্থাৎ বাচনভঙ্গির ভুল ব্যবহার হয়ে গেল, এই জিনিসটা যেন না করো, সেটাই হচ্ছে টোন আমাদেরকে গাইড করে, স্বরভঙ্গি আমাদেরকে গাইড করে। তার মানে স্বরভঙ্গি টোটাল কি করে আমাদের? প্রথমত স্বরভঙ্গি পাঠক এবং লেখকদের মধ্যে সম্পর্ক তৈরি করে। ঠিক আছে, তারপরে পাঠকের পাঠককে হচ্ছে লেখকের অনুভূতি বুঝতে সাহায্য করে। তারপরে কোনো ক্যারেক্টার, কোনো পরিস্থিতি বা গল্পের কোনো দৃশ্যে লেখকের অনুভূতি কেমন, তার অ্যাটিটিউড কেমন, মনোভাব কেমন, সেটা হচ্ছে প্রকাশ করে পাঠকদের কাছে। আর পাঠকদেরকে কি করে সাহায্য করে, কোনো পরিস্থিতি বুঝতে সাহায্য করে, কোনো কোনো ক্যারেক্টার বুঝতে সাহায্য করে, কোন ক্যারেক্টার কি রোল প্লে করছে, তার ভূমিকা কি, আচ্ছা সেটা বুঝতে সাহায্য করে, অনুভব করতে সাহায্য করে। এবং লাস্ট যেটা করে টোন, সেটা হচ্ছে যে তুমি জানো কোনো গল্পের কোনো চরিত্র, কোনো পরিস্থিতি বা সিচুয়েশন অথবা কোনো দৃশ্যকে ভুল ব্যাখ্যা না করো, অর্থাৎ যেটা বোঝাতে চেয়েছেন ঠিক তার উল্টাটা যাতে না বোঝো, সেই দিকে আমাদেরকে কি করে, গাইড করে। আচ্ছা, টোন তাহলে আসলে অনেক কাজ করে। ঠিক আছে, আচ্ছা চলো আমরা পরের প্যারাতে চলে যাই। এরপরে হচ্ছে ইট ইজ ট্রু দ্যাট, এটা সত্য যে সামটাইমস, মাঝে মাঝে, দ্য টোন মে রিফ্লেক্ট, আচ্ছা মাঝে মাঝে কি করে, টোনটা হচ্ছে কি রিফ্লেক্ট করে, প্রতিফলিত করে দ্য রাইটার্স পার্সোনাল অ্যাটিটিউড, অর্থাৎ লেখকের ব্যক্তিগত মনোভাব, লেখকের ব্যক্তিগত অনুভূতি কি করে মাঝে মাঝে সে প্রকাশ করে। আচ্ছা, এটা সত্য যে
কখনো কখনো সুরটি লেখকের ব্যক্তিগত মনোভাব বা মতামতকে প্রতিফলিত করতে পারে। আচ্ছা, মানে হচ্ছে আমরা মাঝে মাঝে কিছু ব্যক্তি কেন্দ্রিক প্রবন্ধ পড়ি না, যেগুলোতে লেখক যেমন কাজী নজরুল ইসলামের তোমরা যদি পড়ে থাকো, ওনার কিছু কিছু লেখা আছে, প্রবন্ধ আছে, অথবা বেগম রোকেয়ার কোনো যদি প্রবন্ধ বাংলায় পড়ে থাকো কখনো 6-7-এ অথবা আগের কারিকুলামে, তাহলে দেখবা যে ওখানে তারা কি করেছে, নিজের পার্সোনাল মতামতটা প্রয়োগ করেছেন, পার্সোনাল অপিনিয়নটা দিয়েছেন। যেমন সমাজে নারীরা অনেক পিছিয়ে ছিলেন, তারা পড়াশোনা করতে পারেন নাই, কেন করতে পারেন নাই, কাদের বাধ্যবাধকতা ছিল, পর্দার ভিতরে থাকতে হবে, কেন, কি কি হ্যান ত্যান, এগুলো হচ্ছে বেগম রোকেয়া লিখেছেন। আর এই এই জিনিসটা হচ্ছে তার একান্ত ব্যক্তিগত মতামত। হুম, উনি নিজে যেটা ফেস করেছেন, নিজের অভিজ্ঞতা থেকে, নিজের ব্যক্তিগত মনোভাব, নিজের ব্যক্তিগত ইচ্ছা, নিজের ব্যক্তিগত মতামত প্রকাশ করেছেন, ঠিক আছে। তার মানে মাঝে মাঝে কি করে, টোন মাঝে মাঝে কি করে, লেখকের পার্সোনাল অ্যাটিটিউড প্রকাশ করে, ঠিক আছে। যেমন কাজী নজরুল ইসলাম, উনি হচ্ছে দেশের সামাজিক অবক্ষয়, তারপরে মূল্যবোধ, অন্যায়, অবিচার, এগুলা নিয়ে কি করতেন, প্রতিবাদ করতেন। এটা কিন্তু কবির পার্সোনাল অ্যাটিটিউড ছিল। পার্সোনাল অ্যাটিটিউড, পার্সোনাল অপিনিয়ন, হ্যাঁ, তার মানে ব্যক্তিগত মতামত প্রকাশ করে, ঠিক আছে। টোন যে সবসময় লেখকদের অনুভূতির কথা বলে অথবা শুধুমাত্র পাঠকদের অনুভূতির কথা বলে এমন না। কখনো কখনো পাঠক এবং লেখকের মধ্যে কি করে, সম্পর্ক স্থাপন করে। আবার কখনো কখনো শুধুমাত্র লেখকের অনুভূতি কি, কোনো বিষয় সম্পর্কে অথবা কোনো টপিক সম্পর্কে লেখক কি বলতে চাচ্ছেন, তার ব্যক্তিগত মতামতটাও কি করে, প্রকাশ করে। ওকে, দেন চলো। আচ্ছা, বাট ইট ইজ লেস অ্যাবাউট হোয়াট দ্য রাইটার ফিলস। আচ্ছা, এটা অতটাও ওরকম না যেটা হচ্ছে লেখক অনুভব করেন, অ্যান্ড মোর অ্যাবাউট, এর চেয়েও বেশি, হাউ দ্য রাইটার ওয়ান্টস টু রিডার টু ফিল। আচ্ছা, এখানে বলা হয়েছে যে লেখক কি অনুভব করেন, এর চেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয় কিসের উপর, লেখক পাঠকদেরকে কিভাবে অনুভব করাতে চান সেই বিষয়টার উপরে, ঠিক আছে। যেমন কোন লেখক তোমার কোন লেখায় কিছু বললো, কোনো বিষয় সম্পর্কে বললো, ধরো আম, শিশু শ্রম নিয়ে বললো কোনো লেখক, কোনো একটা প্রবন্ধে শিশু শ্রম নিয়ে কিছু লেখা হলো, তো ওখানে লেখক চেষ্টা করবেন যে ওনার মনোভূতিটা যতটা না চাইবেন ব্যক্ত করতে, তার চেয়ে বেশি চাইবেন যাতে পাঠকরা সেটা অনুভব করতে পারে। লেখকের চাইতে পাঠকরা যেন বেশি অনুভব করতে পারে, যেন হচ্ছে তাদের মধ্যে বেশি সচেতনতা জেগে ওঠে, শিশু শ্রমের খারাপ দিকগুলো যেন তাদের বেশি চোখে পড়ে, সেই জিনিসটা হচ্ছে লেখকরা সব থেকে বেশি চেষ্টা করেন। আর ঠিক এই কথাটাই এখানে বলা হয়েছে যে লেখক কি অনুভব করেন সেটার চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে পাঠককে তিনি কিভাবে অনুভব করাতে চান সেটা। আর এটা সম্পূর্ণ কিভাবে করে, লেখার মাধ্যমে। আচ্ছা, অর্থাৎ স্বরভঙ্গি এবং বাচনভঙ্গির পার্থক্যের মাধ্যমে। আচ্ছা, এরপরে চলো দেখি কি লেখা আছে। সো টু হ্যাভ আ বেটার আন্ডারস্ট্যান্ডিং। আচ্ছা, সুতরাং কোন টেক্সট ভালোভাবে বোঝার জন্য, অফ এনি টেক্সট, কোন টেক্সট ভালোভাবে বোঝার জন্য, ইট ইজ ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড দ্য টোন। অবশ্যই মানে হচ্ছে গুরুত্বপূর্ণ হচ্ছে কোন টেক্সট, কোন লেখা, কোন গল্প তুমি যদি বুঝতে চাও, তাহলে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে তার টোন বোঝা। কোন টোনে লেখক লিখেছেন, সেটা প্রতিবাদী টোন, বিজয়ী টোন, নাকি ওনার আনন্দের টোন, অনুভূতির টোন, হতাশাপূর্ণ টোন, কি অনুভূতি। হুম, সেই জিনিসটা তোমাকে যদি বুঝতে হয় তাহলে স্বরভঙ্গি, বাচনভঙ্গি বুঝতে হবে, টোন ইম্পর্টেন্ট। ওকে, অফ দ্য টেক্সট। আচ্ছা, তার মানে কোনো কিছু বুঝতে হলে তার স্বর কি বোঝা গুরুত্বপূর্ণ। আচ্ছা, তারপর নেক্সট চলো, এখানে আরেকটু আছে। আচ্ছা, the tone of a piece of writing is like the tone of your voice. আচ্ছা, এখানে বলা হয়েছে, ভেঙে ভেঙে একটু বলি, লাইনগুলো আসলে একটু বড় বড়। আচ্ছা, the tone of a piece of writing, লেখার একটা অংশ অথবা একটা পার্ট হচ্ছে কি স্বরভঙ্গি বা বাচনভঙ্গি, সেটা কি করে দেখো, is like the tone of your voice, তোমার স্বরের কাঠামো বা তোমার স্বরের পরিবর্তন, তোমার স্বরের মানের পরিবর্তন। কখনো রেগে গেলে স্বর উচ্চ হয়ে যায়, যখন আনন্দিত থাকো তো তখন স্বর সফট থাকে, নরম থাকে। এই যে পরিবর্তন, এই জিনিসটা, ঠিক আছে। when you speak, অথবা তুমি যখন কথা বলো, তার মানে তোমার ভয়েস, টোন অফ ইউর ভয়েস, এবং when you speak or your body language, একটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে বডি ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ তোমার শারীরিক অঙ্গভঙ্গি কেমন। যখন তুমি খুব আনন্দিত থাকো তখন কি তোমার শারীরিক অঙ্গভঙ্গি হচ্ছে যখন রেগে থাকো সেটার মতো হয় না, সেটার মতো হয় না, তাই না। যখন রেগে থাকো তখন তোমার শারীরিক অঙ্গভঙ্গি হয় অন্যরকম।
দেখলেই বোঝা যায় যে মানুষটা যদি মুখেও কিছু না বলে তারপরেও বোঝা যায় মানুষটা খুব রেগে আছে, তাই না? আর যখন খুব খুশি থাকো তখন বডি ল্যাঙ্গুয়েজ, ফেস এক্সপ্রেশন এই জিনিসগুলো কি হয় আর অন্যরকম হয়, একটু ভিন্ন হয়। তাহলে কেউ যদি মানে প্রকাশ নাও করে যে আমি খুব খুশি, তারপরেও তুমি তার বডি ল্যাঙ্গুয়েজ, ফেস এক্সপ্রেশন দেখলে বুঝে যাবা যে ও অনেক খুশি। ঠিক আছে, তার মানে বডি ল্যাঙ্গুয়েজ ইজ ইম্পর্টেন্ট। তোমার শারীরিক অঙ্গভঙ্গিটা অবশ্যই তোমার বাচন ভঙ্গির সঙ্গে মিলতে হবে। ঠিক আছে। আচ্ছা, অ্যারাউন্ড অ্যানাদার পার্সন, অন্যান্য ব্যক্তিদের সামনে, অন্যান্য ব্যক্তিদের সঙ্গে তোমার কথা বলার ধরন এবং তোমার অঙ্গভঙ্গি কেমন সেটাই নির্দেশ করে কি টোন। আচ্ছা, এরপরে দেখো, ইফ ইউ ওয়ান্ট টু মেক পিপল লাভ, তুমি যদি মানুষদেরকে হাসাতে চাও তাহলে কি খুব রেগে রেগে কথা বলবা? হ্যাঁ, না। তাহলে কি করবা? হাসাতে হইলে তোমার নিজেকেও হাসতে হবে এবং তোমার মজার মজার স্বর ব্যবহার করতে হবে, মজার স্বরে কথা বলতে হবে। মজার স্বরে কথা বলবা, মজার জিনিসগুলাকে মজা করে তুলবা, তাহলে হচ্ছে মানুষ হাসবে। এখন যদি চাচ্ছ হাসুক কিন্তু বলতেছো রেগে রেগে, তাহলে কি হবে? হবে না। আচ্ছা, ইফ তাহলে তোমাকে কি ব্যবহার করতে হবে? মে হ্যাভ এ লাইট অ্যান্ড ফানি টোন। আচ্ছা, তাহলে তোমাকে একটি হালকা এবং হচ্ছে মজার স্বরভঙ্গিতে কথা বলতে হবে, মজার স্বরভঙ্গি ব্যবহার করতে হবে। আচ্ছা, অফ ইউর ভয়েস হুইচ মাস্ট বি দ্য অপোজিট। আচ্ছা, যখন তুমি হাসাতে চাও তখন তোমার ভয়েস কেমন হবে? লাইট এবং ফানি, হালকা এবং মিষ্টি এবং হচ্ছে মজার। আর এটার অপোজিট, অপোজিট মানে হচ্ছে বিপরীত। তোমাদের অপোজিট ওয়ার্ডটাও ছিল, তাই না? মনে আছে? আচ্ছা, অপোজিট শব্দের অর্থ হচ্ছে বিপরীত। বিপরীত কখন হবে? যখন ইউ উইল ডেলিভার। ডেলিভার শব্দের অর্থ কি বলো তো? তোমাদের ইতি ছিল, তাই না? ডেলিভার শব্দের অর্থ মনে আছে কারো? আচ্ছা, ডেলিভার এ পিস অফ সিরিয়াস। সিরিয়াস শব্দের অর্থ কি? দেখেছো, সবগুলো শব্দের অর্থ কিন্তু লাগতেছে এখানে। আমি আগেই বলেছিলাম শব্দের অর্থ অনেকগুলো রেখেছিলাম, প্রায় 47টা। এর কারণ হচ্ছে প্রত্যেকটা লাইনে তোমাদের এই শব্দগুলা পাবা। ঠিক আছে। আচ্ছা, যারা যারা হচ্ছে মনে আছে ডেলিভার শব্দের অর্থ কি, সিরিয়াস শব্দের অর্থ কি, কমেন্ট সেকশনে জানাই দাও। ঠিক আছে। আচ্ছা, পিস অফ সিরিয়াস ইনফরমেশন, যখন তুমি কাউকে কোনো গুরুত্বপূর্ণ তথ্য দিবা, গুরুতর তথ্য দিবা, তখন কি হেসে হেসে বলবা? হুম, হ্যাঁ হ্যাঁ আমি একটা গুরুত্বপূর্ণ তথ্য বলতে চাই, এরকম হেসে হেসে বললে, ফানি ভাবে বললে কেউ কি তোমাকে সিরিয়াসলি নেবে? বলবে এ মজা করতেছে, এটা যেটা বলতেছে এটা আসলে গুরুত্বপূর্ণ না, এরকম মনে হবে না? হ্যাঁ, মনে হবে। তাহলে তুমি যখন মানুষকে হাসাতে চাও তখন যেভাবে কথা বলবা, বাচন ভঙ্গি যেমন হবে, শব্দচয়ন যেমন হবে, ঠিক তার বিপরীত হইতে হবে। যখন তুমি কাউকে সিরিয়াস ইনফরমেশন দিবা, গুরুত্বপূর্ণ কোনো তথ্য দিবা, তখন তোমার ফেস এক্সপ্রেশন, তোমার বডি ল্যাঙ্গুয়েজ, শারীরিক অঙ্গভঙ্গি, তোমার কথার ধরন, এগুলো কি হইতে হবে? সিরিয়াস মোডে থাকতে হবে। সিরিয়াস মোডে যদি না থাকে, হেসে হেসে যদি বলো, তাহলে কিন্তু কেউ তোমাকে সিরিয়াসলি নেবে না। ঠিক আছে। আচ্ছা, এই জিনিসগুলোই তোমাদের এখানে শেখাচ্ছে। আচ্ছা, সো বিফোর টকিং অর রাইটিং, তার মানে কথা বলা এবং লেখা দুইটার ক্ষেত্রেই তোমাকে হচ্ছে কি ঠিক করে নিতে হবে। আচ্ছা, ইউ হ্যাভ টু সেট ইউর টোন, অবশ্যই তোমার স্বরভঙ্গি বা বাচন ভঙ্গি তুমি কেমন ব্যবহার করবা, কথা বলা এবং লেখা দুইটার আগেই কি করতে হবে? ঠিক করে নিতে হবে। ঠিক আছে। আচ্ছা, তাহলে তোমরা মানে এই ব্যাখ্যাটা বুঝেছো? অনেক লম্বা একটা ব্যাখ্যা ছিল। কারো কোনো সমস্যা আছে? আচ্ছা, সবাই মানে যতটুকু পড়িয়েছি একদম প্রথম থেকে এতটুকু বুঝতে পেরেছো? ভালোভাবে বুঝতে পেরেছো? যদি বুঝতে পেরে থাকো আমাকে একটু কনফার্ম করবা। আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই এখানে করবা, আমাদের স্ক্রিন টিচার অবশ্যই তোমাদের সঙ্গে আছেন, তোমাদেরকে উত্তর দেবেন। আচ্ছা, আনফেয়ার টোন লিখেছো আফিফ, অনেক সুন্দর করে লিখেছো, অনেক সুন্দর করে লিখেছো। আচ্ছা, সবাই ভালোভাবে বুঝেছো? ঠিক আছে। ঠিক আছে, তাহলে চলো আমরা নেক্সটে চলে যাই। আচ্ছা, আজকে ক্লাসটা খুব মনোযোগ দিয়ে দেখবা, যদি হচ্ছে আজকে ক্লাসটা মনোযোগ দিয়ে না দেখো এবং কেউ যদি অনুপস্থিত থাকো তাহলে কিন্তু পরে পরীক্ষায় পারবা না। এবং নেক্সট আমাদের যে টপিক গুলো আছে ওগুলা কিন্তু এগুলোর উপর ডিপেন্ড করে করা হয়েছে। তার মানে আজকের ক্লাসটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা ক্লাস।
আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের টপিক যেটা হচ্ছে আরেকটু ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে টেকনিক্স ফর কনভেইং টোন। আচ্ছা, কোন টোন বা কোন লেখা কাউকে যদি বিশ্বাসযোগ্য ভাবে তোমাকে মানে এটা কি বলা হয়, প্রেজেন্ট করতে হয়, তাহলে সেটা কেমন হবে, কিছু কৌশল তোমাকে ফলো করতে হবে। সেই কৌশলগুলো কি, সেটাই হচ্ছে এখানে আলোচনা করা হয়েছে। আচ্ছা, দেখি কৌশলগুলো কি কি। আমার না হাতে মানে হাত ব্যথা হয়ে গেছে ধরতে ধরতে, কি একটা অবস্থা। আচ্ছা, রাইটার্স ইউজ সেভারাল টেকনিক্স টু কনভে টোন। আচ্ছা, আমি বারবার হচ্ছে আমাকে একটু বোঝা দাও, এখানে মনে হয় একটা জিনিস বাকি আছে নাকি। আহ না। আচ্ছা, তাহলে হচ্ছে আমরা এখন এখানে শিখবো যে তোমাদের কোনো লেখা যদি কারো বিশ্বাসযোগ্য করে তোমার প্রেজেন্ট করতে হয়, তাহলে তোমাকে কি কি আসলে আহ টেকনিক ফলো করতে হবে, সেই টেকনিক গুলা শেখানো হবে এখানে। আচ্ছা, রাইটার্স ইউজ সেভারাল টেকনিক্স টু কনভে টোন। স্বরভঙ্গি, বাচনভঙ্গি বিশ্বাসযোগ্য করে তুলতে লেখকরা হচ্ছে কি করেন, কিছু কৌশল অবলম্বন করেন। অর্থাৎ লেখকদের গোমর হচ্ছে আজকে ফাঁস করে দিব। হ্যাঁ, লেখকদের হচ্ছে কি বলে এটাকে, হ্যাঁ গোমরই বলবো। লেখকদের হচ্ছে রহস্য তারা কিভাবে লেখেন সেটা হচ্ছে আজকে ফাঁস করে দিব। তোমরা হচ্ছে ভবিষ্যতে এক একজন লেখক হয়ে যাবা। আচ্ছা ঠিক আছে, তাহলে চলো দেখি। প্রথমে হচ্ছে চয়েস অফ ওয়ার্ড, মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস। ঠিক আছে, শব্দ চয়ন। শব্দ চয়ন যদি ঠিক না হয়, তাহলে তার কথা শুনেও মজা নেই, কথা বলেও মজা নেই, তাই না? এখন সে একটা জিনিস বলতে চাচ্ছে। আচ্ছা, তোমরা মনে হয় জানো, মাঝে মাঝে আমাদের ফ্রেন্ড সার্কেলে কিছু ফ্রেন্ড থাকে যারা হচ্ছে কি বলতে চাচ্ছে সেটা কোনোভাবেই বোঝাতে পারে না। হুম, অনেক কিছু বলবে, হ্যান ত্যান বলবে, কিন্তু মেইন কথাটা কোনোভাবেই সে বোঝাতে পারে না বা ব্যাখ্যা করতে পারে না। এই যে প্রবলেমটা হয় না, এটা অনেকেরই হয়। তো সেটা যেন না হয়, সেই জন্য আমাদের কি করতে হবে, চয়েস অফ ওয়ার্ড, অর্থাৎ শব্দ চয়নের মধ্যে সব থেকে বেশি ফোকাস করতে হবে। কোন একটা কথা বলতে চাইলে তোমার কি কি শব্দ, কত সুন্দর সুন্দর শব্দ থাকে, ওই শব্দগুলো তুমি কোন শব্দ ব্যবহার করবা, কোন শব্দ ব্যবহার করলে জিনিসটা আরো সুন্দর হবে। যেমন ধরো আমি একটা লাইন বললাম, আকাশটা নীল। হুম, এখন আকাশটা নীল খুবই কমন একটা লাইন, এটা পড়ে কেউ মজা পাবে না, কেউ এটা পড়তেও চাইবে না, তোমার বলতেও মজা লাগবে না, তাই না? এমন একটা কমন লাইন, সাধারণ লাইন, সবাই জানে, বাস্তব একটা কথা, আকাশ নীল। তুমি যদি এটাকে আরেকটু সুন্দর করে প্রেজেন্ট করতে চাও, তাহলে তোমাকে এখানে আরো কিছু সুন্দর সুন্দর শব্দ ব্যবহার করতে হবে, কিছু ইউনিক শব্দ ব্যবহার করতে হবে যেগুলোকে কেউ ব্যবহার করে নাই। হ্যাঁ, এইরকম যেমন তুমি বলতে পারতে আরেকটু লাইনটা বড় করে, যে আকাশ, যখন আমি আকাশের দিকে তাকাই, আকাশটা হচ্ছে নীল রঙে ভরে থাকে, অনেক সুন্দর একটা আকাশ, তারপরে সাদা সাদা মেঘ থাকে, তুলোর মতো মেঘ থাকে, মানে ধরো আরো কিছু কিছু জিনিস মানে ব্যবহার করলা আর কি, যেমন লেখকরা ব্যবহার করেন। আমরা সাধারণ মানুষ থেকে লেখকদের লেখা কেন বেশি পছন্দ করি, কারণ তারা খুব সুন্দর সুন্দর শব্দ ব্যবহার করেন, এমন এমন শব্দ ব্যবহার করেন যেগুলো আমরা কোনোদিন শুনিই নাই, তাই না? এরকম চমকপ্রদ কিছু ইউনিক কিছু শব্দ ব্যবহার করেন। এই যে শব্দ ব্যবহার করেন, শব্দ চয়ন করতে পারেন তারা, চয়েস অফ ওয়ার্ড তাদের খুব ভালো হয়। এই জন্যই মানুষ লেখকদের বেশি পছন্দ করে, তাদের লেখা বেশি পড়ে। ঠিক আছে, তার মানে কোনো কিছু যদি তুমি কারোর সামনে বিশ্বাসযোগ্য করে প্রেজেন্ট করতে চাও, তাহলে চয়েস অফ ওয়ার্ড হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট এবং প্রধান জিনিস। ঠিক আছে, আচ্ছা, আন্ডারস্ট্যান্ডিং টোন ইনভলভ স্পিকিং দ্য রাইট ওয়ার্ডস। আচ্ছা, আন্ডারস্ট্যান্ডিং টোন, তোমাকে যদি টোন বুঝতে হয় বা টোনটা যদি তুমি বুঝতে চাও ভালোভাবে, সেটা কিসের সঙ্গে, ইনভলভ শব্দের অর্থ কি বলতো? ইনভলভ শব্দের অর্থ কি? যুক্ত থাকা, তাই না? ঘনিষ্ঠ বা জড়িয়ে থাকা, যুক্ত থাকা। আচ্ছা, কিসের সঙ্গে যুক্ত থাকে? স্পিকিং দ্য রাইট ওয়ার্ড, সঠিক ওয়ার্ড, সঠিক শব্দটা কি করতে হবে, তোমাদেরকে বাছাই করতে হবে। সঠিক শব্দ বাছাই করার ক্ষেত্রে আমাদের আন্ডারস্ট্যান্ডিং টোনটা গুরুত্বপূর্ণ। মানে হচ্ছে কোনো স্বর যদি তুমি বুঝতে চাও ভালোভাবে, তাহলে তার জন্য তোমাকে রাইট ওয়ার্ড চুজ করতে হবে, সঠিক শব্দ চুজ করতে হবে। ঠিক আছে, আচ্ছা, এরপরে দেখো অথর্স। অথর্স বলতে এখানে রাইটারদেরকে বোঝানো হয়েছে, লেখকদের। চুজ ওয়ার্ডস দ্যাট ফিট দ্য টোন। আচ্ছা, লেখকরা হচ্ছে এমন এমন শব্দ হচ্ছে কি করেন, চয়ন করেন,
যেগুলো হচ্ছে বাচনভঙ্গির সঙ্গে মানানসই হয়, বাচনভঙ্গির সঙ্গে মিলে যায়, এমন এমন শব্দ তারা কি করেন, চয়েস করেন। আচ্ছা, টোন দে ওয়ান্ট মানে তারা যেমন চান তেমন। আচ্ছা, ফর্মাল রাইটিং, ফর্মাল রাইটিং মানে হচ্ছে আনুষ্ঠানিক রাইটিং, ঠিক আছে। আনুষ্ঠানিক রাইটিং কেমন, তুমি কোনো ফাংশনে যদি তোমাকে বক্তৃতা দিতে বলে, তো বক্তৃতার জন্য তোমার ওই শব্দের চয়ন কেমন হবে, তুমি কি বলবা হাই বন্ধুরা কেমন আছো চলো চা খাই, এমন কিছু বলবা? হুম, এমন কিছু বলতে পারবা না, তাই না? এমন কিছু যে বলতে পারবা না, তাহলে কি বলতে পারবা, কিছু দাপ্তরিক শব্দ ব্যবহার করতে হবে। ফর্মাল যেমন তোমাকে প্রথমে সালাম দিতে হবে সুন্দর করে, তারপরে তোমার পরিচয় দিতে হবে, অর্থাৎ একটা নিয়মে যাইতে হবে, ওই নিয়মের বাইরে তুমি যাইতে পারবা না। এটাকে বলা হয় তোমার ফর্মাল রাইটিং বা আনুষ্ঠানিক লেখা। যেমন তোমরা অ্যাপ্লিকেশন লিখো না, তো অ্যাপ্লিকেশন লেখার সময় কি হয়, বলো হাই স্যার, ভালো আছেন, আমি আপনার হচ্ছে ষষ্ঠ শ্রেণীর ছাত্রী, আমাকে আজকে ছুটি দিয়ে দেন। কেউ এভাবে কখনো অ্যাপ্লিকেশন লিখো? না, অসম্ভব, লিখতে পারবা না। ওটা হচ্ছে ইনফর্মাল, যেটা তুমি তোমার কাছের মানুষ এবং বন্ধুদের সঙ্গে বলে থাকো, ওটা তোমার ইনফর্মাল রাইটিং। বাট ফর্মাল রাইটিং হচ্ছে অ্যাপ্লিকেশন, সেটা হচ্ছে কেমন, তোমাকে একটা নিয়ম অনুযায়ী যাইতে হবে, একটা নিয়মের ভেতরে থাকতে হবে, প্রথমে স্কুলের নাম ডেট টেট এগুলা লিখতে হবে, কিসের জন্য অ্যাপ্লিকেশন করছো সেটা লিখতে হবে, তারপরে তোমাকে বলতে হবে রেসপেক্টফুল স্যার অথবা ডিয়ার স্যার, প্রিয় স্যার, এরপরে বলবা উইথ ডিউ রেসপেক্ট, হ্যাঁ হ্যান তেন শুরু করবা, তাই না? সম্মানের সঙ্গে আমি জানাচ্ছি যে এই সেই, এগুলা বলবা। তাহলে এটা হচ্ছে আমাদের ফর্মাল রাইটিং। তাহলে দেখেছো, যখন তুমি বন্ধুদের সঙ্গে কথা বলতেছো, তখন তোমার টোন, শব্দচয়ন কেমন ছিল, ভিন্ন, হাই বন্ধুরা কেমন আছো চলো চা খাই, তাই না? এগুলো হচ্ছে তোমার শব্দচয়ন। আর যখন তুমি দাপ্তরিক কোনো কাজ করছো, অর্থাৎ ফর্মাল কোনো রাইটিং এ যাচ্ছ, তখন তোমার শব্দচয়ন কি একেবারে ভিন্ন, ভিন্ন না? তখন তুমি কি করেছো, আসসালামু আলাইকুম সালাম দিয়েছো, তারপরে তোমার পরিচয় দেওয়ার ছিল, পরিচয় দিয়েছো। যেমন হচ্ছে আমরা প্রত্যেকটা টিচার যখন এখানে ক্লাস নিতে আসি, ক্লাস নেওয়ার আগে কি করি আমরা, আমাদের ফর্মাল কিছু জিনিস থাকে না, আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে সেটাপে স্বাগত জানাচ্ছি, তাই না? এইরকম যে জিনিসগুলো আমরা বলি না, এগুলোই হচ্ছে তোমার ফর্মাল রাইটিং অথবা ফর্মাল টকিং। আমি কি বোঝাতে পেরেছি? তাহলে তোমার ফর্মাল টকিং, ফর্মাল রাইটিং এর জন্য শব্দচয়ন একরকম হবে, ইনফর্মাল টকিং এর জন্য শব্দচয়ন ভিন্ন হবে। শব্দচয়নের উপরেই নির্ভর করবে তুমি কি ফর্মালি কথা বলছো, তোমার সঙ্গে কি মানে সামনের মানুষদের কি ফর্মাল সম্পর্ক নাকি ইনফর্মাল সম্পর্ক, ঠিক আছে? তার মানে যদি কারো যদি কোনো লেখা ধরন বুঝতে চেষ্টা করো, তাহলে তার চয়েস অফ ওয়ার্ড বুঝতে হবে তোমাকে, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো ফর্মাল রাইটিং ইউজেস বিগ ওয়ার্ডস। আচ্ছা, হোয়াইল ইনফর্মাল রাইটিং ইজ ক্যাজুয়াল। আচ্ছা, ক্যাজুয়াল মানে হচ্ছে নৈমিত্তিক, তাই না? আচ্ছা, আমি এই যে এই লেখাগুলো এখনই বুঝাই ফেলছি একটু আগেই, তাহলে আর বোঝানোর কিছু নাই। মানে হচ্ছে ফর্মাল হচ্ছে নির্দিষ্ট কিছু শব্দ ব্যবহার করে, যেখানে ইনফর্মাল হচ্ছে নৈমিত্তিক শব্দগুলো ব্যবহার করে, ঠিক আছে। আচ্ছা, দিস এফেক্টস হাউ রিডার্স ফিল অ্যাবাউট দ্য টপিক। এটা কিসের উপর প্রভাব ফেলে? হাউ রিডার্স ফিল অ্যাবাউট দ্য টপিক, কোনো বিষয়বস্তু সম্পর্কে পাঠকরা কি অনুভব করছে সেটা প্রকাশ করে। হুম, আচ্ছা, তাহলে চলো ভয়েস অফ দ্য অথর, নেক্সট আরেকটা সেটা হচ্ছে যে লেখকের কণ্ঠস্বর অথবা ব্যক্ত ধারণা, দুইটাই বোঝায়। ভয়েস অফ অথর বলতে লেখকের কণ্ঠস্বর অথবা ব্যক্ত ধারণা। আচ্ছা, এখানে তো তোমার গেল পাঠকদের অবস্থা, এখানে আসো লেখকদের কি অবস্থা। The way a writer talks in important is important for tone. আচ্ছা, the way যেই উপায়ে, যেই পথে বা যেই ভাবে একজন লেখক কথা বলেন, সেটা ইম্পর্টেন্ট কিসের জন্য? টোন, স্বরভঙ্গি বা বাচনভঙ্গির জন্য গুরুত্বপূর্ণ। আচ্ছা, ইটস লাইক দেয়ার পার্সোনালিটি হাউ দে সি থিংস। আচ্ছা, ইটস লাইক দেয়ার পার্সোনালিটি, এটা হচ্ছে তাদের পার্সোনালিটির মতো, ব্যক্তিত্বের মতো। একজন লোকের কথা শুনলে তুমি বুঝতে পারবা যে ওনার ব্যক্তিত্ব আসলে কেমন। হুম, উনি উন্নত ব্যক্তিত্বের মানুষ নাকি নিচু ব্যক্তিত্বের মানুষ, নাকি একেবারে পার্সোনালিটি লেস, মানে হচ্ছে ব্যক্তিত্ব নাই। হুম, এইরকম কিনা সেটা তার কথা শুনলেই বুঝতে পারবা। আমাদের সমাজে বিভিন্ন শ্রেণীর মানুষদের, বিভিন্ন শ্রেণী পেশার মানুষদের যখন কথা শুনবা, কথার মধ্যে কম্পেয়ার করবা, দেখবা তুমি নিজেই বুঝতে পারবা। আমাদের বাসায় কাজের খালা যিনি থাকেন, উনি যেভাবে কথা বলেন, ঠিক সেইভাবে কি তোমার মা কথা বলেন? না, কথা বলেন না, তাই না? আচ্ছা, উনি যেভাবে কথা বলেন সেভাবে কি কোনো অফিসের কোনো কর্মকর্তা কথা বলেন? না, কথা বলেন না। তাহলে আমাদের এক একজনের কথা বলার ধরন দেখে, শব্দ চয়ন দেখে বোঝা যায় যে তার পার্সোনালিটি কেমন, তার পজিশন কোথায়, ঠিক আছে।
আচ্ছা, হাউ দে সি থিংস, এবং তিনি কোনো জিনিসকে কিভাবে দেখছেন, ঠিক আছে। এটা কিরকম আমি একটু বলি, খুব বিতর্কিত একটা বিষয় থাকে তাই না মেয়েদেরকে নিয়ে। মেয়েরা কিভাবে চলাফেরা করবে টরবে হ্যান ত্যান এগুলো নিয়ে হচ্ছে আমাদের সমাজে অনেক মানুষের অনেক কথাবার্তা থাকে তাই না। তো এখন তুমি কথা শুনলেই বুঝবা যে এই লোকটার মনোভাব কেমন। হুম এখন ধরো কেউ একটা খুব সুন্দর করে বোরকা টোরকা পরে হাঁটলো, এখন একটা লোক বললো ওনাকে দেখতে খালার মতো লাগে, মেয়েটাকে দেখতে বুড়া বুড়া লাগে, খালার মতো লাগে, এরকম বলে না। যখনই বলবে তখন তুমি বুঝতে পারবা এই লোকের মনোভাব কেমন, মন মানসিকতা কেমন, তুমি সঙ্গে সঙ্গে বুঝে যাবা, তাই না। অথবা কোন একটা ধরো খুব স্বাস্থ্যবান কেউ একজন যাচ্ছে, তখন কেউ কোন একটা লোক বললো ওই দেখতে খুব মোটা, দেখতে কেমন লাগে, অনেক মোটা, এরকম বডি শেমিং করে না আমাদের। তো এক একজন মানুষের কথাবার্তা শুনলেই তুমি বুঝতে পারবা, শব্দ চয়ন দেখলেই বুঝতে পারবা এই লোকটা আসলে কেমন। সে জিনিসটাকে কিভাবে দেখছে, কোন চোখে চোখে দেখছে, তার ব্যক্তিত্ব কেমন, তার পজিশন কেমন, তার শিক্ষা কেমন, সবকিছু পরিষ্কার হয়ে যাবে। তাহলে টোন কত গুরুত্বপূর্ণ বুঝতে পেরেছো, কথা বলার ধরন, শব্দ চয়ন, মনোভাবে প্রকাশের যে ভিন্নতা, এই জিনিসগুলোর জন্য হচ্ছে টোন কতটা গুরুত্বপূর্ণ বুঝতে পেরেছো। এই জন্যই তোমাদের এই চ্যাপ্টারটা রাখা হয়েছে। আচ্ছা, হাউ দে সি থিংস, তারা কোন জিনিস কিভাবে দেখেন, এন্ড হাউ দে কানেক্ট উইথ রিডার্স, এবং তারা কিভাবে পাঠকদের সঙ্গে যুক্ত হন, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো, দে ক্যান সাউন্ড লাইক অ্যান এক্সপার্ট, দে ক্যান সাউন্ড লাইক অ্যান এক্সপার্ট, তারা হচ্ছে বিশেষজ্ঞদের মতো সাউন্ড, মানে বিশেষজ্ঞদের মতোই তাদের হাবভাব থাকে বা অ্যাটিটিউড মনোভাব হচ্ছে ওরকম থাকে। আচ্ছা, অর এ ফ্রেন্ডলি ফ্রেন্ড, অথবা বন্ধুত্ব সুলভ থাকে, ঠিক আছে, দুরকম থাকে। আহ, কোনো কোনো লেখায় একই সঙ্গে বিশেষজ্ঞ পাবা, বিশেষজ্ঞের ছাপ পাবা, আবার বন্ধুত্বেরও ছাপ পাবা, দুটো জিনিস পাবা এক একটা লেখায়। আচ্ছা, দে মাইট সাউন্ড থটফুল। থটফুল মানে কি, অর্থপূর্ণ বা চিন্তাশীল, ঠিক আছে। এখন লেখকরা যখন লেখেন তারা আসলে চিন্তা ভাবনা ছাড়া কোনো কিছু লেখেন না। আমরা সাধারণ মানুষ একটা টপিক সম্পর্কে যতটা না চিন্তা করি, ওনারা এর চেয়ে হাজার গুণ বেশি চিন্তা করেন, অনেক বেশি ঘাটাঘাটি করেন, অনেক বেশি চিন্তা ভাবনা করেন, অনেক মানুষের সঙ্গে মেশেন, অনেক অভিজ্ঞতা নিয়ে তারপরে কিছু লেখেন, ঠিক আছে। আচ্ছা, থটফুল, স্ট্রং, শক্তিশালী হবে, এবং ফানি, অথবা মাঝে মাঝে হইতে পারে মজার, অর ইভেন আ বিট মিন, অথবা হইতে পারে কিছু সিরিয়াস বিষয়, ঠিক আছে। তার মানে তাদের টোন এক এক সময় এক এক রকম হয়। কখনো থটফুল, চিন্তাশীল, যেটা তোমাকেও চিন্তা করতে কি করবে, বাধ্য করবে, অথবা ওরকমই একটা আবেশ তৈরি করবে, পরিবেশ তৈরি করবে যে আমার ওই জিনিসটা নিয়ে আসলেই তো চিন্তা করা উচিত, তাই না, এরকম। আবার কিছু কিছু হবে স্ট্রং, শক্তিশালী, যেমন প্রতিবাদের ভাষাগুলো যেমন হয় স্ট্রং। আচ্ছা, কিছু হবে ফানি, যখন তোমাকে হাসাতে চাইবেন, যেমন আমাদের লেখক হুমায়ুন আহমেদ, তার লেখা পড়লেই যে কোনো মানুষ হাসবে। যে মন খারাপ থাকলে মন ভালো হয়ে যাবে, এইরকম। আচ্ছা, অথবা কোথাও 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 থাকে হচ্ছে গুরুত্বপূর্ণ বা সিরিয়াস মোড থাকে। আচ্ছা, দিস মেক্স দ্য টেক্সট ফিল ডিফারেন্ট অ্যান্ড হেল্পস আস আন্ডারস্ট্যান্ড ইট বেটার। আচ্ছা, এটা আমাদেরকে কিভাবে সাহায্য করে, আমাদেরকে মানে লেখাটা অনুভব করতে সাহায্য করে, ডিফারেন্ট ভাবে, ভিন্ন ভিন্ন ভাবে অনুভব করতে সাহায্য করে, এবং খুব ভালোভাবে বুঝতে সাহায্য করে, বেটার ওয়েতে বুঝতে সাহায্য করে। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের টেকনিক ছিল। আচ্ছা, আরো দুইটা টেকনিক আছে, দুইটা তো গেল, আর দুইটা, একটা হচ্ছে ফিলিং অনুভূতি, আর একটা হচ্ছে অলংকারপূর্ণ ভাষা। তোমাদেরকে ওই যে শব্দ শব্দের অর্থ পড়ানোর সময় বলেছিলাম অলংকারপূর্ণ ভাষা কেমন হয়, এটা একটু বলবো। আচ্ছা, পরে দেখি ফিলিং বা অনুভূতি কেমন। আচ্ছা, টোনালিটি ক্রিয়েটস ফিলিংস, টোনালিটি কি কি করে, তোমার অনুভূতি সৃষ্টি করে। আমার কিন্তু প্রথম থেকে এটাই বলে আসছিলাম যে লেখকের অনুভূতি, পাঠকের অনুভূতি, এই জিনিসগুলো কে করে, কনভে করে টোন, তাই না। তাহলে এখানে প্রথমেই লিখছি দেখো, টোনালিটি ক্রিয়েটস ফিলিং, টোনালিটি কি করে, ফিলিং তৈরি করে, অনুভূতি তৈরি করে। আচ্ছা, ইন রাইটিং, কোথায় কোথায়, রাইটিং ফ্রম সিরিয়াস টু ফান, হইতে পারে গুরুতর থেকে মজার দিকে। প্রথমে লেখাটা গুরুতর ভাবে শুরু হইলো, খুব সিরিয়াস মোডে শুরু হইলো, লাস্টে গিয়ে দেখলো যে একেবারে ফানি জিনিস, হয় না এমন, খুব মজা পাইলা, এরকম। অর্থাৎ টোনালিটি কি করে, অনুভূতি সৃষ্টি করে লেখার মধ্যে পাঠকদের জন্য। সেটা কিরকম হয়, সিরিয়াস টু ফান, গুরুতর থেকে ধীরে ধীরে
ফানি হয়ে যায়। যেমন তোমাদের ক্লাসে এক একজন টিচার এক এক রকম থাকে না, প্রথমে খুব গম্ভীর ভাবে আসলেন, ক্লাসে এই হ্যান ত্যান বললেন, এরপরে দেখবো তোমাদেরকে আবার খুব মজা দিচ্ছে, হাসাচ্ছেও, এরকম হয় না? ওইটাই সিরিয়াস টু ফান। আচ্ছা, ইট অ্যাফেক্টস হাউ রিডার্স ফিল, এটা হচ্ছে প্রভাব ফেলে কিসের উপরে, কিভাবে তোমার অথবা কেমন অনুভূতি হয়, রিডারদের পাঠকদের অনুভূতি কেমন হয় সেটার উপর এটা কি করে প্রভাব ফেলে। এটা আগের কথা অনেকবার বলে ফেললাম। আচ্ছা, মুড অ্যান্ড টোন, মেজাজ এবং স্বরভঙ্গি ওয়ার্ক টুগেদার, একসঙ্গে কাজ করে। আচ্ছা, যখন মেজাজ, মুড এবং টোন একসঙ্গে কাজ করে তখন কি হয়? টু সেট দ্য ইমোশনস, আবেগ তৈরি করে। আবেগ স্থাপন করতে তোমার কি কি জিনিস কাজ করে? মুড, মেজাজ এবং টোন, বাচনভঙ্গি। তুমি কোন মুডে আছো? রোমান্টিক মুডে আছো, না খারাপ মুডে আছো, নাকি মজার মুডে আছো, ওই জিনিসটা প্লাস টোন, তোমার বাচনভঙ্গি, স্মরণভঙ্গি, স্বরভঙ্গি কেমন হবে, এই দুইটা মিলে কি অনুভূতি, কি তৈরি করে, কি স্থাপন করে? ইমোশন, আবেগ তৈরি করে। বুঝেছো? আচ্ছা, অফ এ টেক্সট। আচ্ছা, টোন শোজ হাউ দ্য রাইটার্স ফিলস অ্যাবাউট থিংস, এটা হচ্ছে পুরনো কথা। টোন শো, টোন কি করে দেখায় বা প্রদর্শন করে অথবা ব্যাখ্যা করে দ্য রাইটার্স ফিলস অ্যাবাউট থিংস, কোন জিনিসের প্রতি লেখকের অনুভূতি কেমন সেটা প্রকাশ করে। আচ্ছা, while mood shows how readers feel, আচ্ছা এখানে সুন্দর একটা জিনিস পেলাম, তোমরা একটু খেয়াল করো, মুড এবং টোন, মেজাজ এবং স্বরভঙ্গি, দুইটার মধ্যে কিন্তু পার্থক্য আছে। কেউ কি খেয়াল করেছো এই দুইটার মধ্যে যে পার্থক্য আছে? আচ্ছা, মুড এবং টোন এই দুইটা কিন্তু ভিন্ন জিনিস। কেউ খেয়াল করেছো মুড আর টোন যে ভিন্ন জিনিস? সাউন্ড বোঝা যায় না কেন বলো তো? সাউন্ড শুনতে পাচ্ছো এখন? তাশা, তুমি কি সাউন্ড শুনতে পাচ্ছো? এখন কি ক্লিয়ার? আচ্ছা, আচ্ছা তাহলে তোমরা একটু জিনিসটা খেয়াল করো, আমাদের এখানে মুড এবং টোন দুইটা জিনিস নিয়ে কথা বলা হয়েছে, আর এই দুইটা জিনিস কিন্তু ভিন্ন। দেখেছো তোমরা? খেয়াল করেছো? হুম, আচ্ছা নাও। আচ্ছা, তাহলে দেখো, টোন এবং মুড হচ্ছে ভিন্ন, এটার মধ্যে পার্থক্য কি? মেইন তফাৎটা হচ্ছে এখানে, টোন কি করে শো করে হচ্ছে রাইটার ফিলিং। আচ্ছা, আচ্ছা, টোন শো করে স্বরভঙ্গি, বাচনভঙ্গি প্রদর্শন করে অথবা প্রকাশ করে লেখকের অনুভূতি, কোনো বিষয় সম্পর্কে লেখকের অনুভূতি প্রকাশ করে টোন। তাহলে মুড কি করে? মুড প্রকাশ করে হচ্ছে, আচ্ছা, আর মুড প্রকাশ করে হচ্ছে যখন কোনো পাঠক কোনো কিছু পড়ছেন, তার পড়ার প্রতি তার অনুভূতি কেমন। সহজ কথায় মুড প্রকাশ করে পাঠকদের অনুভূতি, আর টোন প্রকাশ করে লেখকদের অনুভূতি। এটা হচ্ছে একদম এক লাইনে সহজ ভাবে বললাম, ঠিক আছে? মুড প্রকাশ করে লেখকদের অনুভূতি, সরি, পাঠকদের অনুভূতি, টোন প্রকাশ করে লেখকদের অনুভূতি। কোনো বিষয় সম্পর্কে পাঠকদের অনুভূতি, রিডার্সদের অনুভূতি প্রকাশ করে মুড। মনে রাখো। আর কোনো বিষয়ের প্রতি লেখকদের অনুভূতি বা মনোভাব প্রকাশ করে টোন, ঠিক আছে? এটা হচ্ছে পার্থক্য। আচ্ছা, টোন ব্রিংস ইমোশন, ব্রিংস আউট ইমোশন। আচ্ছা, টোনস ব্রিংস আউট ইমোশনস অ্যান্ড মুড শোজ হাউ উই ফিল। দেখো এখানে আরো একটা হচ্ছে পার্থক্য রেখেছি, সেটা হচ্ছে টোন হচ্ছে ইমোশন প্রকাশ করে, আবেগ প্রকাশ করে, কোনো বিষয় বিষয় সম্পর্কে তোমার আবেগ কেমন সেটা প্রকাশ করে হচ্ছে ইমোশন। হুম, আর মুড প্রকাশ করে তোমার অনুভূতি। আবেগ আর অনুভূতি কিন্তু গোলানো যাবে না, ঠিক আছে? আবেগ একটা জিনিস, অনুভূতি আরেকটা জিনিস, ঠিক আছে? তাহলে আবেগ প্রকাশ করে কে? টোন। আর মুড কি করে? তোমার অনুভূতি প্রকাশ করে, কোনো বিষয় সম্পর্কে তুমি কি কষ্ট পাচ্ছো, কষ্টের অনুভূতি হচ্ছে, আনন্দের অনুভূতি হচ্ছে, সুখের অনুভূতি হচ্ছে, সেই জিনিসটা প্রকাশ করে মুড, ঠিক আছে? আচ্ছা, এরপরে আসো যেটা নিয়ে বলবো বলেছিলাম তোমাদের, ফিগিউরেটিভ ল্যাঙ্গুয়েজ বা অলংকারপূর্ণ ভাষা কেমন, ভাষার মধ্যে অলংকার কি আবার? হুম, এটা একটা প্রশ্ন থাকে না, ভাষার মধ্যে অলংকার কি?
ভাষার মধ্যে অলংকার আছে, সেটা হচ্ছে আমাদের ওই যে কমন কথা, কোনো গল্প যদি পড়তে যাও, গল্পের মধ্যে কিছু কিছু শব্দ থাকবে, কিছু কিছু সাহিত্যিক উপাদান থাকবে, মেটাফোর, সিমিলি, ইমেজ, হ্যাঁ, লাইক, এই জিনিসগুলো থাকবে। সেগুলো হচ্ছে ভাষার কি অলংকার, অর্থাৎ ভাষাটাকে অনেক সুন্দর করবে। আর একটা সাধারণ মানুষের ভাষা, একজন লেখকের ভাষা, দুইটা ভিন্ন। ভিন্ন হয় কেন? কারণ হচ্ছে লেখকদের ভাষা হয় অলংকারপূর্ণ, মানে হচ্ছে সাহিত্যিক উপাদান দিয়ে ভরপুর। আর সাধারণ মানুষের ভাষা হয় নরমাল, সাধারণ শব্দচয়ন, সাধারণ অনুভূতি, সাধারণ কথা। ঠিক আছে? আচ্ছা, ইট ইজ দ্য ইউজ অফ ওয়ার্ডস, এটা হচ্ছে শব্দের ব্যবহার, অ্যান্ড এক্সপ্রেশন এবং অভিব্যক্তি, ইন অ্যান আনইউজুয়াল, একটা অস্বাভাবিক উপায়, অ্যান্ড ইমাজিনেটিভ ম্যানার। লেখাগুলো দেখা কেন যায় না বলো তো, উফ। আচ্ছা, ইমাজিনেটিভ ম্যানার এবং হচ্ছে কল্পনাপ্রসূত আচরণ। ইমাজিনেটিভ ম্যানার হচ্ছে বোঝানো হচ্ছে যে কল্পনাপ্রসূত, এটা কি বলে, আচরণ, অর্থাৎ এমন কিছু জিনিস যা হচ্ছে একটু স্বাভাবিকের চেয়ে ভিন্ন। যা স্বাভাবিকের চেয়ে ভিন্ন সেটাই তো অস্বাভাবিক, এই জন্য এখানে বলা হয়েছে আনইউজুয়াল, অর্থাৎ কিছুটা অস্বাভাবিক। সেটা কিসের কিসের? এক্সপ্রেশন, তোমার অভিব্যক্তি, এবং শব্দের ব্যবহার, ইউজ অফ ওয়ার্ডস। আচ্ছা, আর আরেকটা জিনিস সেটা হচ্ছে কল্পনাপ্রসূত আচরণ। তার মানে অলংকারপূর্ণ ভাষা যেগুলো, সেগুলো আসলে কিরকম হয়? কিছুটা কল্পনাপ্রসূত হয়। এখন লেখকরা যেগুলো লিখেন, ওগুলো কি সবকিছু বাস্তব থেকে হয়? বাস্তব থেকে হয় না। যেমন আমাদের ফিকশন যেগুলো হয়, কল্প কাহিনী বলেই দেওয়া হয়েছে, ফিকশন মানে হচ্ছে তোমার কল্প কাহিনী। সায়েন্স ফিকশন তোমরা অনেকে হয়তো পড়ে থাকবা, তো জাফর ইকবাল স্যারেরা এবং অন্যান্য লেখকদের যদি পড়ে থাকবা। আচ্ছা, তো ওই সায়েন্স ফিকশন গুলো কেমন হয়? পুরোটাই লেখকদের কল্পনা প্রসূত হয়, তাই না? লেখকরা হচ্ছে ভিন্ন ভিন্ন জিনিস, এমন এমন শব্দ তোমার ব্যবহার করেন, এমন এমন পরিস্থিতি সৃষ্টি করেন, মনে হয় যেন সত্যি এগুলো আছে, আসলে কিন্তু এগুলা নাই, অথবা তাদের অনুমান নির্ভর। কিছু কিছু জিনিস বিজ্ঞান থেকে তারা নেন, প্লাস হচ্ছে বেশিরভাগ তাদের কল্পনাপ্রসূত জিনিসপত্র ব্যবহার করেন। ওগুলাই হচ্ছে লেখকদের অলংকার। ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো সিমিলি মানে হচ্ছে উপমা। এটা তোমাদের মনে হয় অন্য একটা চ্যাপ্টারে আছে। আচ্ছা, এন্ড মেটাফোর তো অনেক পড়িয়েছি তোমাদের, রূপক, মেটাফোর পড়েছে অনেক। আচ্ছা, সিমিলি অ্যান্ড মেটাফোর, উপমা এবং রূপক আর টু গুড এক্সাম্পল অফ ফিগিউরেটিভ ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, আমি কিন্তু প্রথমেই বলেছিলাম অলংকারপূর্ণ ভাষা মানে হচ্ছে সাহিত্যিক উপাদান থাকবে, সাহিত্যিক উপাদানে ভরপুর এমন। যেমন সিমিলি, উপমা, কোন কিছুর সঙ্গে কোনো কিছুর উপমা, যেমন আমরা বলি না তুমি চাঁদের মতো সুন্দর, ওরকম। তারপর মেটাফোর, রূপক, সিমিলি, মেটাফোর, তারপরে ইমেজ, তারপরে হচ্ছে অ্যাজ, লাইক, এগুলো সব হচ্ছে আমাদের সাহিত্যিক উপাদান। আর যে লেখার মধ্যে তোমার সাহিত্যিক উপাদান ভরপুর, সেগুলোকে বলা হয় অলংকারপূর্ণ ভাষা। ঠিক আছে? আচ্ছা, সবাই বুঝতে পেরেছো? হুম, সবাই ক্লিয়ার? এটা যদি ক্লিয়ার হয়ে থাকো তাহলে আমরা নেক্সটে চলে যাব, সেটা হচ্ছে তোমাদের টেকনিক্স ফর কনভেইং টোন। ওই একটা টপিকের মধ্যেই এখানে আরো কিছু জিনিস রেখেছি, সেটা হচ্ছে ফর্মাল অর ইনফর্মাল টোন। আচ্ছা, এখানে মনে হয় কিছু একটা জিনিস আছে, আমি একটু দেখি। হ্যাঁ, আচ্ছা, তোমাদের বইয়ে, আমাদের এখানে বুঝছো স্লাইডে জায়গা হচ্ছিল না, তাই হচ্ছে তোমাদের কিছু লেখা হচ্ছে আমাদের এখানে স্কিপ করতে হয়েছে, অর্থাৎ স্লাইডে রাখা হয় নাই এই এই স্লাইডে। ঠিক আছে? অর্থাৎ ফিগিউরেটিভ ল্যাঙ্গুয়েজের পরে পরে কিছু কয়েকটা লাইন আছে, ওগুলো হচ্ছে রাখতে পারি নাই আসলে, এখানে জায়গা হয়নি দেখে। তো ওগুলো একটু তোমরা বইটা ধরতে পারো, তোমাদের 51 পেজে হচ্ছে নিচে কিছু লেখা আছে, ওগুলো হচ্ছে আমি তোমাদেরকে একটুখানি বলে দেই, খুব একটা ইম্পর্টেন্ট না, মানে হচ্ছে ফিনিশিং এরকম। আচ্ছা, a defined tone allows readers to connect with the writer। তোমরা একটু বইটা না নিলে হচ্ছে বুঝবা না, এই যে দেখো এখানে, এখানে কিছু ফিনিশিং লাইন দেওয়া আছে, ওগুলো হচ্ছে আমরা এখানে রাখতে পারি নাই, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। আচ্ছা, a defined tone allows readers to connect with the writer। আচ্ছা, তোমাদের কিছু কিছু সংজ্ঞায়িত, ডিফাইন্ড মানে হচ্ছে সংজ্ঞায়িত টোন বা সংজ্ঞায়িত স্বরভঙ্গি। তো এই কিছু কিছু সংজ্ঞায়িত টোন থাকে, যেগুলো হচ্ছে পাঠকদের সঙ্গে তোমার রিডারদেরকে কি করে, কানেক্ট করে। ওই যে পুরনো কথা, পাঠকদেরকে আহ, লেখকরা কিভাবে তোমাদের লেখার সঙ্গে কি করেন, কানেক্ট করেন, সংযোগ করেন, সেটাই। আচ্ছা, when you read a literary piece, যখন তুমি কোনো সাহিত্যিক উপাদান পড়বা,
অথবা সাহিত্যের কোনো অংশ পড়বা, ইউ মে ফাইন্ড ডিফারেন্ট টোন, অবশ্যই তুমি কি করবা, ভিন্ন কিছু মানে স্বরভঙ্গি কি করবা, দেখতে পাবা অবশ্যই। তোমার লেখার কোনো গল্পের স্বরভঙ্গি একরকম হয়, তোমাদের কমেডি যেগুলো থাকে, কমিক বুকস গুলার তোমার স্বরভঙ্গি ভিন্ন হয়। তাহলে তুমি যখন কোনো সাহিত্যের উপাদান পড়বা, তখন সেখানে তুমি ভিন্ন ভিন্ন কি পাবা, কখনো চরিত্র হাসছে, কখনো চরিত্র কাঁদছে, কখনো চরিত্র বিষণ্ণ, কখনো চরিত্র হতাশ, তাই না? এই ভিন্ন ভিন্ন টোন গুলা পাবা কোথায় পাবা, সাহিত্য যখন কোনো সাহিত্য অংশ পড়বা তখন, গল্প হোক, উপন্যাস হোক, তোমার যাই হোক। আচ্ছা, লাইক চিয়ারফুল অ্যান্ড লাইট হার্টেড, যেমন এখানে উদাহরণ দিয়ে বলা হয়েছে, হতে পারে চিয়ারফুল, লাইট হার্টেড মানে কি, হালকা মনের। আচ্ছা, তারপর রিগ্রেটফুল, এই যে আমি একটু আগে বললাম, চরিত্র কখনো হাসছে, চরিত্র কখনো রিগ্রেটফুল অর্থাৎ অনুতপ্ত, অনুতাপ করছে। তারপর কখনো হিউমোরাস, হাস্যরসপূর্ণ, কখনো প্যাসিমিস্টিক, কখনো নস্টালজিক, কখনো মেলাঞ্চলিক মানে দুঃখিত, কখনো সে দুঃখ পাচ্ছে, কষ্ট পাচ্ছে, জয়ফুল, হ্যাঁ, অর অ্যান্ড পারসিউসিভ, অথবা কখনো প্ররোচিত হচ্ছে, যেমন গল্পে ভিলেন থাকে না, ওরা কি হয়, খুন করতে প্ররোচিত হয়, হ্যাঁ, ওই জিনিসটাই বলা হয়েছে। মানে হচ্ছে কোনো 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 ক্যারেক্টার থাকে যারা হচ্ছে প্ররোচিত ক্যারেক্টার থাকে, কোনো কিছু খারাপ কাজ করতে তার কি হয়, অনেক বেশি পারসুয়েসিভ হয়। তার মানে তোমার এই জিনিসগুলো ডিফাইন করে কে, টোন। কোন লেখার মধ্যে তুমি বিভিন্ন ধরনের টোন পাবা, সেটা হতে পারে চিয়ারফুল, নস্টালজিক, মেলানচলিক, প্যাসিমিস্টিক, হ্যাঁ, আনন্দের, দুঃখের, হাসির, এই জিনিসগুলা, এই যে ভিন্ন ভিন্ন ধরনের টোন পেয়েছো না, এগুলো কোথায় পেয়েছো, সব তোমার সাহিত্যিক অংশে। আচ্ছা, now let's know about different type of tones that you will usually experience in a text. আচ্ছা, এখন আমাদেরকে বলেছে যে now let's know about different type, এখন চলো আমরা কিছু ভিন্ন ভিন্ন স্বরভঙ্গি সম্পর্কে জানবো, দ্যাট ইউ উইল ইউজুয়ালি, যেটা হচ্ছে সাধারণত তুমি এটা কি বলে, এক্সপিরিয়েন্স করেছো। আমরা বলি না, মাঝে মাঝে রেগে গেলে একরকম কথা বলি, খুশি থাকলে একরকম কথা বলি, ওই জিনিসগুলাই বলা হয়েছে, তোমার অভিজ্ঞতাপূর্ণ কিছু ভিন্ন ভিন্ন টাইপের টোন সম্পর্কে জানবো। আচ্ছা, তাহলে চলো প্রথমে যেটা আমাদের এখানে দেওয়া আছে সেটা হচ্ছে ফর্মাল অর ইনফর্মাল টোন। এটা মনে হয় আমি একটু আগে বলে দিয়েছিলাম, একটু আগে বুঝিয়ে ফেলেছি, এখানে আর তেমন কিছু নাই, অল্প একটু বোঝাবো। আচ্ছা, ফর্মাল অর ইনফর্মাল টোন কেমন, আনুষ্ঠানিক অথবা অনানুষ্ঠানিক বাচনভঙ্গি। আচ্ছা, ওই যে বললাম ফর্মাল টোন, ফর্মাল টোন বোঝার জন্য অ্যাপ্লিকেশন হচ্ছে তোমাদের বেস্ট এক্সাম্পল। একটা অ্যাপ্লিকেশন নিয়ে সামনে বসে যাও, তুমি এমনি বুঝে যাবো ফর্মাল টোন কি। আর বন্ধুকে লেখা একটা চিঠি নিয়ে বসে যাও, তুমি এমনি বুঝে যাবে ইনফর্মাল টোন কি। বুঝতে পেরেছো? আচ্ছা, এই ফর্মাল টেক্সট টোন ইজ সিরিয়াস। ফর্মাল টেক্সটের আনুষ্ঠানিক স্বরভঙ্গি কেমন হয়, গুরুতর, সিরিয়াস, রেসপেক্টফুল। ওই যে অ্যাপ্লিকেশন লেখার সময় প্রথমেই কি বলো, উইথ ডিউ রেসপেক্ট, তাই না? সম্মানের সহিত আমি বলতে চাচ্ছি বা জানাচ্ছি যে আই এম এ স্টুডেন্ট অফ ইউর স্কুল, তাই না? এভাবে আমরা কি করি না, ফর্মাল অ্যাপ্লিকেশন লেখা শুরু করি না, ওইটাই। তার মানে সিরিয়াস, রেসপেক্টফুল অর্থাৎ গুরুতর, সম্মানজনক, অ্যান্ড প্রফেশনাল অবশ্যই পেশাদার, ঠিক আছে? হুম। আচ্ছা, ফর্মাল টোনের বৈশিষ্ট্য কি কি, সিরিয়াস, রেসপেক্টফুল অ্যান্ড প্রফেশনাল, গুরুতর, সম্মানজনক, এবং সেই সঙ্গে একই সঙ্গে কি, পেশাদার, প্রফেশনাল। আচ্ছা, ইট শেয়ার ইনফরমেশন, এটা কি করে, ইনফরমেশন শেয়ার করে, তথ্য শেয়ার করে। এই যে তুমি অ্যাপ্লিকেশন লিখছো, লেখার সময় তুমি বললা তুমি এই স্কুলের অততম শ্রেণীর অততম স্টুডেন্ট, নিয়মিত স্টুডেন্ট, তোমার নাম এই, তোমার রোল এত, তুমি ওই ক্লাসে পড়ো, ওই সেকশনে পড়ো, অনেকগুলো ইনফরমেশন কিন্তু তুমি দিয়ে দিয়েছো, ঠিক আছে? তার মানে ফর্মাল টোন বোঝার আরেকটা উপায় হচ্ছে কি, সেটা হচ্ছে অনেক ইনফরমেশন শেয়ার করবে, তথ্য শেয়ার করবে। আচ্ছা, এরপরে দেখো, ইট শেয়ারস ইনফরমেশন ক্লিয়ারলি, পরিষ্কারভাবে এটা কি করে, তথ্য আদান প্রদান করে বা তথ্য প্রদান করে, অ্যান্ড অবজেক্টিভলি, অবজেক্টিভলি মানে হচ্ছে উদ্দেশ্যমূলক ভাবে। অর্থাৎ ফর্মাল যখন কোনো তুমি টেক্সট লিখবা, অ্যাপ্লিকেশন যখন তুমি লিখো, তার মানে অ্যাপ্লিকেশন লেখার তোমার একটা উদ্দেশ্য আছে, হয় তুমি ছুটি চাচ্ছ, তাই না? অথবা তুমি অসুস্থ, জানাতে চাচ্ছ তুমি অসুস্থ, অথবা তুমি স্টুডেন্টশিপ চাচ্ছ, অথবা তুমি কোথাও এরকম হবে ফান্ড চাচ্ছ, সাহায্য চাচ্ছ। তার মানে ফর্মাল টেক্সটের আরো একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে, ফর্মাল টেক্সট কি করে, উদ্দেশ্যমূলক ভাবে লিখে,
যাই তথ্য শেয়ার করে, সে যাই বলে না কেন, সেগুলো উদ্দেশ্যমূলক, অর্থাৎ তার কোনো উদ্দেশ্য থাকে। ঠিক আছে? ওকে। ফর্মাল ল্যাঙ্গুয়েজ ইজ প্রিসাইজ। ফর্মাল ল্যাঙ্গুয়েজ হচ্ছে যথাযথ হয়, মানে হচ্ছে একদম নিয়ম মতো, তোমার এখানে বেনিয়ম বা বিশৃঙ্খল কিছু নাই। ঠিক আছে? প্রিসাইজ অ্যান্ড অর্গানাইজড। আচ্ছা, আনুষ্ঠানিক ভাষা নৈমিত্তিক শব্দ ব্যবহার ছাড়াই সুনির্দিষ্ট এবং সংগঠিত। আচ্ছা, পুরোটা তাহলে একটু পড়ি। ফর্মাল ল্যাঙ্গুয়েজ ইজ প্রিসাইজ অ্যান্ড অর্গানাইজড উইদাউট ক্যাজুয়াল ওয়ার্ড। আচ্ছা, কোনো ধরনের তোমার নৈমিত্তিক শব্দ ব্যবহার করা ছাড়াই ফর্মাল টেক্সট কি সুনির্দিষ্ট হয় এবং সংগঠিত হয়, অর্থাৎ নিয়ম মাফিক হয়, একটা নিয়মে যায়, কোনো বিশৃঙ্খলতা সেখানে থাকে না। ওকে, তারপরে কি, it shows authority and expertise and the tone can be neutral, informative, persuasive or instructional। আচ্ছা, লাইনটা একটু বড়, একটু আস্তে করে বলি। ইট শোজ অথরিটি অ্যান্ড এক্সপার্টাইজ। আচ্ছা, এটা কি করে? এটা কর্তৃত্ব এবং দক্ষতা প্রদর্শন করে। অ্যান্ড টোন ক্যান বি নিউট্রাল, এবং স্বরভঙ্গিটা হতে পারে তোমার নিরপেক্ষ। নিউট্রাল মানে হচ্ছে নিরপেক্ষ, আমরা যাদেরকে বলি সুবিধাবাদী, অর্থাৎ এই দিকেও নাই সে ওই দিকেও নাই, মাঝ বরাবর, নিরপেক্ষ। ঠিক আছে? আচ্ছা, নিউট্রাল। ইনফরমেটিভ, টোন হতে পারে তোমার কিরকম? নিরপেক্ষ। ইনফরমেটিভ, তথ্যপূর্ণ। পারসিউসিভ, অর্থাৎ প্ররোচিত। আর ইনস্ট্রাকশনাল। আচ্ছা, ইনস্ট্রাকশনাল মানে হচ্ছে নির্দেশমূলক। ঠিক আছে? তার মানে তোমার এই টোনটা কি কি শো করে? দক্ষতা এবং কর্তৃত্ব শো করে। আর টোনটা কেমন হয়? নিরপেক্ষ হয়, তথ্যপূর্ণ হয়, প্ররোচিত হয় এবং নির্দেশমূলক হয়, উদ্দেশ্যমূলক এবং নির্দেশমূলক হয়। ঠিক আছে? আচ্ছা, ইট অ্যাভয়েড পার্সোনাল ইমোশন। এটা পার্সোনাল ইমোশন অ্যাভয়েড করে, অর্থাৎ তোমার ব্যক্তিগত অনুভূতি, ব্যক্তিগত আবেগ এড়িয়ে যায়। হুম, এখন তুমি অ্যাপ্লিকেশন লিখতে যাচ্ছ, ওখানে তোমার আবেগের কোনো জায়গা নাই। ঠিক আছে? ওখানে তোমাকে একটা স্পেসিফিক কারণ দর্শাতে হবে, তুমি এই কারণে ছুটি চাচ্ছ। যদি কারণটা ভালোভাবে দর্শাতে না পারো, দেখাতে না পারো, তাহলে তুমি ছুটি পাবা না। এখানে তোমার ব্যক্তিগত কান্নাকাটি, ব্যক্তিগত আবেগের কোনো জায়গা নাই। ঠিক আছে? এটাই হচ্ছে আমাদের ফর্মাল টোন বা ফর্মাল টেক্সট। আচ্ছা, দা ইনফর্মাল, এবার আসো ইনফর্মাল টেক্সট কেমন হয়। দা ইনফর্মাল টোন টেক্সট টোন ইজ ফ্রেন্ডলি। ইনফর্মাল টোন কেমন হয়? অনানুষ্ঠানিক সব, মানে স্বরভঙ্গি কেমন হয়? বন্ধুত্বপূর্ণ, যেমন হাই বন্ধু, চলো চা খাইতে যাই, আড্ডা মারতে যাই, ক্লাবে যাই, ঘুরতে যাই, তাই না? কোনো নিয়ম নাই, কোনো বাধা নাই, কোনো কিছু চিন্তা করতে হবে না, শব্দ চয়নের কোনো ঝামেলা নাই, যেমনি ইচ্ছা বলতে পারবা। সেটা হচ্ছে তোমার বন্ধুদের সঙ্গে, খুব কাছের মানুষের সঙ্গে। ওটাই আমাদের ইনফর্মাল টেক্সট বা ইনফর্মাল টোন। আচ্ছা, অ্যান্ড রিল্যাক্সড, এবং ইউজিং এভরিডে ওয়ার্ডস, এবং প্রত্যেক দিনের শব্দ ব্যবহার করো। আলাদা করে কোনো শব্দ চয়নের ঝামেলা নাই, যেটা আমি একটু আগে বললাম। ঠিক আছে? আচ্ছা, ইট এইমস টু কানেক্ট উইথ রিডার। আচ্ছা, এটা বলছে ইট এইমস, এইমস মানে হচ্ছে লক্ষ্য, উদ্দেশ্য বা লক্ষ্য, টার্গেট। ইট এইমস টু কানেক্ট উইথ রিডার্স। আচ্ছা, এটি পাঠকদের সঙ্গে সম্পর্ক স্থাপন করার লক্ষ্যে কি করে? রিডার্স লাইক ইন এ কনভারসেশন। ও আচ্ছা, কোনো কথোপকথনে, এটা হচ্ছে তোমার ডায়ালগ বা আলোচনায় বা কথাবার্তায়, এটা হচ্ছে কি করে? এটা লক্ষ্য হচ্ছে পাঠকদেরকে সংযুক্ত রাখা। তুমি যিনি ধরো কোনো একটা সমাবেশে কোনো নেতা হচ্ছে বক্তৃতা দিচ্ছেন, তো উনি যখন বক্তৃতা দিবেন, ওনার বক্তৃতার উদ্দেশ্য হচ্ছে কি করা? সামনে যে জনগণ বসে আছে তাদেরকে ধরে রাখা, তাদেরকে সংযুক্ত করা, কানেক্ট করা, তাই না? নাকি তিনি নিজের মতো করে হ্যান ত্যান বলে যাবে, আর হচ্ছে জনগণ যেমনি ইচ্ছে এমনি শুনলো শুনলো, না শুনলো নাই, চলে যাবে, এরকম না। এরকম হতে পারবে না। অর্থাৎ তোমার একটা উদ্দেশ্য থাকবে, আর সেই উদ্দেশ্যটা হচ্ছে জনগণকে নিজের দিকে আকৃষ্ট করা, অথবা তুমি যে বিষয় নিয়ে কথা বলছো সেখানে সংযুক্ত করা, ওদেরকে কানেক্ট করা, এটাই হচ্ছে লক্ষ্য বা উদ্দেশ্য, এইমস। ওকে, দেন দ্য টোন চেঞ্জেস বেসড অন রিলেশনশিপ। আচ্ছা, এখানে খুব গুরুত্বপূর্ণ একটা কথা বললো। আচ্ছা, বলা হচ্ছে যে টোনটা পরিবর্তন হয়। দ্য টোন চেঞ্জড বেসড অন, টোনটা কিসের ভিত্তিতে পরিবর্তন হয়? সম্পর্ক, রিলেশনশিপ, যার সঙ্গে কথা বলছো, যাদের সঙ্গে কথা বলছো, তাদের সঙ্গে বা তার সঙ্গে তোমার সম্পর্ক কেমন? পার্সোনাল সম্পর্ক, ক্লোজ, নাকি এমনি নর্মাল সাধারণ পরিচিত?
তোমার রিলেশনশিপের সঙ্গে অবশ্যই আমাদের বাচনভঙ্গি পরিবর্তন হয়ে যায়, তাই না? স্যারের সঙ্গে যেমনি কথা বলবা, তুমি তোমার বন্ধুর সঙ্গে ওইভাবে কথা বলবা না। তোমার বন্ধুর সঙ্গে যেভাবে কথা বলবা, টিচারের সঙ্গে ওইভাবে কথা বলতে পারবা না। তার মানে বাচনভঙ্গি চেঞ্জ হয় কিসের উপর নির্ভর করে? তোমার ভিত্তি করে, সম্পর্কের উপর ভিত্তি করে, কনটেক্সটের উপর ভিত্তি করে, এবং অনুভূতির উপর, ফিলিংস এর উপর করে ভিত্তিতে, তাই না? ফিলিংস এর ভিত্তিতে তোমার সম্পর্ক তার সঙ্গে কেমন, তার বিষয়বস্তু, কোন বস্তু নিয়ে কথা বলছো, সেটা কি সিরিয়াস নাকি ফানি না অন্য কিছু, তারপরে অনুভূতি, তোমার অনুভূতি কি, ভালো খারাপ পজিটিভ নেগেটিভ, কি ধরনের অনুভূতি তুমি, তোমার হচ্ছে কি ধরনের ফিলিংস তোমার হচ্ছে, সেটার উপর নির্ভর করে তোমার বাচনভঙ্গি পরিবর্তন হয়। আচ্ছা, লাইক হিউমর, এমপ্যাথি অর নস্টালজিয়া। আচ্ছা, যেমন তোমার হচ্ছে কেমন হয়, হাস্যরস মানে হচ্ছে হিউমর, তারপর এমপ্যাথি মানে হচ্ছে সহানুভূতি। তুমি যদি কোনো রোগীকে দেখতে যাও, হসপিটালে কোনো রোগীকে দেখতে যাও, তখন ওইখানে যে কি হাস্যরস মানে কৌতুক করবা, হাসবা খুব না, তখন তার প্রতি কি দেখাবা, সিম্প্যাথি দেখাবা, তাই না? সহানুভূতি প্রকাশ করবা। আচ্ছা, তারপরে হচ্ছে আরেকটা কি যেন, আমাদের নস্টালজিয়া মানে হচ্ছে স্মৃতি কাতর কিনা, নাকি তুমি স্মৃতিচারণ করছো। তোমার স্কুল লাইফের কোনো বন্ধুদের সঙ্গে যদি দেখা হয়, তখন তুমি কি টোনে কথা বলবা, তখন কি খুব কৌতুকপূর্ণ ভাবে কথা বলবা, হাসি মজা করবা, নাকি তোমাদের স্কুল জীবনে একসঙ্গে কাটানো স্মৃতিগুলা নিয়ে কথা বলবা? অবশ্যই বেশিরভাগ সময় আমরা কি কথা বলি, ওই যে তোর মনে আছে ওইখানে ওই ক্যাফেতে আমরা কফি খেতে যেতাম, চা খেতে যেতাম, মানে হচ্ছে আমরা মেমোরি রিকল করি, তাই না? নস্টালজিক হয়ে হয়ে যায়। আচ্ছা, এরপরে দেখো নস্টালজিয়া। ইনফর্মাল টোন ইজ ক্লিয়ার, ইনফর্মাল টোন হচ্ছে সুস্পষ্ট, অ্যান্ড ফ্যামিলিয়ার বাট লেস স্ট্রিক্ট দেন দ্য ফর্মাল টোন। আচ্ছা, ফ্যামিলিয়ার মানে হচ্ছে পরিচিত স্বর, নন ইনফর্মাল টোন হচ্ছে তোমার পরিচিত স্বর এবং হচ্ছে সুস্পষ্ট স্বর। আর লেস স্ট্রিক্ট মানে হচ্ছে অতটা কঠিন নয় বা অতটা করা হয় না, যতটা না তোমার ফর্মাল টোন হয়। ঠিক আছে, ফর্মাল টোনের থেকে অনেক বেশি ফ্রেন্ডলি হয় ইনফর্মাল টোন, আর ইনফর্মাল টোনের থেকে অনেক বেশি স্ট্রিক্ট হয় ফর্মাল টোন। ঠিক আছে, ওকে। আচ্ছা, সবাই বুঝতে পেরেছো ফর্মাল টোন আর ইনফর্মাল টোন? ওকে, যদি বুঝতে পেরে থাকো তাহলে চলো আমরা হচ্ছে নেক্সট চলে যাই, নন অ্যাসার্টিভ টোন। আচ্ছা, আত্মবিশ্বাসী নয় এমন বাচনভঙ্গি। ঠিক আছে, মাঝে মাঝে আমরা বলি না কিছু কথা যেমন থাকে, ঠিক বিশ্বাস করাতে পারছি না, আমরা ঠিক আত্মবিশ্বাসী না, হতেও পারে নাও হতে পারে। যখন এরকম একটা মেবি শব্দটা যখন থাকে, যেটা হতেও পারে নাও হতে পারে, ও কালকে এখানে আসতেও পারে নাও আসতে পারে, আমরা আত্মবিশ্বাসী না, নট কনফিডেন্ট, কনফিডেন্ট পাচ্ছি না, অথবা আমি প্রতিযোগিতায় জিততেও পারি নাও জিততে পারি, কনফিডেন্টলেস, আত্মবিশ্বাসী নয় এমন তোমার বাচনভঙ্গিকে বলা হয় নন অ্যাসার্টিভ টোন। বুঝতে পেরেছো? আচ্ছা, দেখি কি লিখেছি। ইফ এ টেক্সট জাস্ট প্রেজেন্টস ফ্যাক্ট, যদি কোনো বক্তব্য শুধুমাত্র বাস্তব কিছু, ফ্যাক্ট মানে হচ্ছে বাস্তব কিছু, অস্তিত্ব আছে এমন কিছু, অ্যান্ড ডাজ নট ইউজ এনি ইনফরমেশন, এবং কোনো ধরনের তথ্য তোমাকে দিবে না, হুম, অর ওয়ার্ডস টু কনভে ইউ, তোমাকে বিশ্বাসযোগ্য করানোর জন্য বা তোমার কাছে বিশ্বাসযোগ্য করে প্রদর্শন করার জন্য কোনো ইনফরমেশন দিবে না, তারপরে হচ্ছে এমন কোনো শব্দ ব্যবহার করবে না, তখন আমরা তাকে কি বলি, শব্দ অথবা শব্দ ব্যবহার করে না, তখন তাকে বলি নন অ্যাসারেটিভ টোন, বা আত্মবিশ্বাসী নয়, দৃঢ় নয় এমন আচরণ বা এমন বাচন ভঙ্গি। আচ্ছা, তোমাদের এই বাচন ভঙ্গির একটা উদাহরণ আছে, সেটা মনে হয় বইতে আছে, দেখো তোমাদের বইতে 52 পেজে, 52 পেজ নাম্বার, ওখানে হচ্ছে বি তে দেওয়া আছে নন অ্যাসার্টিভ টোন। আর এই নন অ্যাসার্টিভ টোনের একটা এক্সাম্পল দেওয়া আছে, হ্যাঁ, আই এম সরি ইউ লস্ট ইউর টিকেট। তো আচ্ছা, মনে হয় তোমার, ধরো তুমি কোনো বাসে উঠলা অথবা তোমার ট্রেনে উঠলা, তখন ট্রেনের অথবা বাসের যে এটাকে কি বলে, হেল্পার, যিনি হচ্ছে ভাড়াগুলা কালেক্ট করেন, উনি হচ্ছে তোমাকে বললো যে আই এম সরি ইউ লস্ট ইউর টিকেট, আমি দুঃখিত আপনি আপনার টিকেটটা কি করেছেন, হারিয়ে ফেলেছেন, কাইন্ডলি গেট অফ দ্য বাস, দয়া করে বাস থেকে নেমে যান, অ্যান্ড গেট অ্যানাদার ওয়ান, আরেকটা নিয়ে আসুন। অর্থাৎ আপনি আপনার টিকিটটা হারিয়ে ফেলেছেন, বাস থেকে নেমে যান এবং আরেকটা টিকিট নিয়ে আসেন। এই যে তোমার বাচন ভঙ্গি, এটাকে বলা হয় নন অ্যাসার্টিভ। ঠিক আছে, মানে তুমি কখন তোমার টিকিট হারাইছো, আদৌ হারাইছো কিনা, এটা সে শিওরলি বললো না তোমাকে,
কোনো ইনফরমেশন দিল না, তোমাকে জাস্ট বললো যে মনে হয় আপনি আপনার টিকিট হারিয়ে ফেললেন, তাহলে হচ্ছে নেমে যান, নেমে গিয়ে আরেকটি টিকিট নিয়ে আসুন। আত্মবিশ্বাসী না, তুমি এখন 10 টাকা বেশি দিলে সে আর কিছু বলবে না। বুঝতে পারছো? হুম, এটাই হচ্ছে আমাদের নন অ্যাসার্টিভ টোন। আচ্ছা, এরপরে চলো অ্যাসার্টিভ টোন। নন অ্যাসার্টিভ টোনের বিপরীত হচ্ছে অ্যাসার্টিভ টোন, আত্মবিশ্বাসী বাচন ভঙ্গি। তার মানে এখানে তুমি কনফিডেন্ট থাকবা। হুম, আচ্ছা, যেমন অ্যান্ড ইফ দেয়ার ইজ নো সাইন অফ অ্যাঙ্গার, এবং যদি বক্তব্যে কোন রকম রাগের বহিঃপ্রকাশ না ঘটে। আচ্ছা, কোন ধরনের রাগ প্রকাশ করবা না। এই নন অ্যাসার্টিভে কিন্তু কিছুটা রাগের প্রকাশ থাকে, যে টিকিট ছাড়া উঠছেন কেন, এভাবে বলে না অনেক সময়, একটুখানি রাগের আঁচ পাওয়া যায়, তাই না? আর অ্যাসার্টিভ টোনে কি হয়, নো সাইন অফ অ্যাঙ্গার, কোন ধরনের রাগের বহিঃপ্রকাশ হয় না। অ্যান্ড দ্য এক্সপ্রেশন, এবং অভিব্যক্তি কেমন হয়, ইজ কাম অ্যান্ড পিসফুল। আচ্ছা, এবং তোমার এক্সপ্রেশন কিরকম হবে, শান্ত প্রকৃতির হবে। ঠিক আছে, তোমার কাম অ্যান্ড পিসফুল হবে, শান্ত প্রকৃতির বাচনভঙ্গি হবে, তোমার এক্সপ্রেশন হবে কাম অ্যান্ড পিসফুল, এবং সেখানে কোনো ধরনের রাগের বহিঃপ্রকাশ হবে না। তাহলে সেটাকে আমরা কি বলবো, অ্যাসার্টিভ টোন। ঠিক আছে। আচ্ছা, আই রিয়েলি লাইক দ্য ওয়ে ইউ টক টু মি, যেমন এক্সাম্পল দিল, আমি আসলেই খুব পছন্দ করি দ্য ওয়ে, যেই মানে যেই উপায়ে তুমি কথা বলো, আমি আসলেই তোমার কথা বলার ভঙ্গিটা পছন্দ করি। এখানে কি কোনো ধরনের রাগের প্রকাশ আছে? নাই। এখানে সে খুব সফটলি, খুব সুন্দরভাবে কমপ্লিমেন্ট দিল। হ্যাঁ, আই রিয়েলি লাইক দ্য ওয়ে ইউ টক টু মি, আমি আসলেই খুব পছন্দ করি যে উপায়ে তুমি আমার সঙ্গে কথা বলো, কথা বলার ধরনটা সে আসলে খুব পছন্দ করে। ঠিক আছে। আই উইল থ্যাংক ইউ ফর ইউর ম্যানার্স, আমি তোমাকে ধন্যবাদ দিতে চাইবো তোমার আচরণের জন্য। ঠিক আছে, তার মানে এখানে কি অনেকটা ফ্রেন্ডলি টাইপের, তাই না? তাহলে এটাকে বলা হয় তোমার হিয়ার দ্য টোন ইজ অ্যাসার্টিভ, তার মানে এই টোনটাকেই বলা হয় তোমার অ্যাসার্টিভ টোন। ঠিক আছে, সে কনফিডেন্ট যে হ্যাঁ, আমার তোমার এই ধরনের কথা বলে ভালো লাগে, তোমার সঙ্গে সময় কাটাতে ভালো লাগে, সে কনফিডেন্ট। ঠিক আছে। আচ্ছা, এবং তাকে কি করলো, ধন্যবাদ দিতে চাইলো। তার মানে তোমার টোনটা কিরকম, সফট এবং কাম অ্যান্ড পিসফুল, শান্ত প্রকৃতির। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যাসার্টিভ টোন। ওটা দাও। আচ্ছা, একটু সবে বুঝতে পেরেছো? আমি অনেক কিছু পড়িয়ে ফেললাম, তোমরা বুঝতে পেরেছো? হুম, এই যে নন অ্যাসার্টিভ, অ্যাসার্টিভ এবং ইনফর্মাল, ফর্মাল, এই অনেকগুলো পড়াই ফেললাম, সবাই ঠিকঠাক ভাবে বুঝেছো? হ্যাঁ। আচ্ছা, আফিফ লিখেছো ইয়েস, আহাদ লিখেছো জি বুঝেছি। আচ্ছা ঠিক আছে, বুঝে থাকো, তাহলে চলো আমরা নেক্সটে চলে যাব। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের আরো অনেকগুলো আছে। আচ্ছা, অ্যাগ্রেসিভ টোন, চলো আজকে আমরা আরেকটু কথা বলবো, সেটা হচ্ছে অ্যাগ্রেসিভ টোন নিয়ে। আচ্ছা, অ্যাগ্রেসিভ টোন মানে হচ্ছে ক্রোধপূর্ণ বাচন ভঙ্গি, মানে যখন রেগে যাবা তখন কিভাবে কথা বলো, সেটাই হচ্ছে আমাদের অ্যাগ্রেসিভ টোনে দেখানো হয়েছে। যেমন অ্যাগেইন, আবার, ইফ ইট টেক্স অ্যাটাকস অ্যানাদার পারসন। আচ্ছা, অ্যাটাক মানে হচ্ছে আক্রমণ করা। যদি কোনো টেক্সট, যদি কোনো বক্তব্য অন্যান্য ব্যক্তিদের কি করে, আক্রমণ করে, কিসের মাধ্যমে আক্রমণ করবে, ইউজিং ওয়ার্ডস অ্যান্ড শোয়িং অ্যাঙ্গার। আচ্ছা, ব্যক্তিদের শব্দের মাধ্যমে এবং আক্রমণ করে, রাগ প্রদর্শন করে। আচ্ছা, তার মানে তুমি যদি তোমার সামনের কোনো মানুষকে তোমার শব্দ এবং রাগের মাধ্যমে আক্রমণ করো, শব্দের মাধ্যমে আক্রমণ করো, রাগ প্রকাশ করো, তখন তোমার ওই বাচনভঙ্গিকে বলা হবে অ্যাগ্রেসিভ টোন, অর্থাৎ তুমি যে রেগে আছো বোঝাই যাচ্ছে। হুম, আচ্ছা, তাহলে সেটাকে বলা হয় অ্যাগ্রেসিভ টোন। যেমন অ্যাগ্রেসিভ টোনের উদাহরণগুলো হচ্ছে, লিখে নেয় মনে হয়। আচ্ছা, তোমাদের বইতে দেওয়া আছে, ইউ আর এ টেরিবল লায়ার, তুমি খুবই মানে বিশ্রী ধরনের একজন কি, জঘন্য ধরনের মিথ্যেবাদী। এই যে এটা যে বললো, এটা কিন্তু শান্ত প্রকৃতির কথা হলো না, হলো না, ফ্রেন্ডলিও না, এটা খুব রাগের মাধ্যমে বলা হলো। খুব যখন রেগে গেল তখন বললো যে তুমি খুব বাজে ধরনের মিথ্যেবাদী, ইউ আর এ টেরিবল লায়ার, তুমি খুব বাজে ধরনের মিথ্যেবাদী। আচ্ছা, ফর এক্সাম্পল আমি এখানে দিয়ে দিই তোমাদের জন্য।
আচ্ছা, এক্সাম্পলটা কেমন? আচ্ছা, ইউ আর এ টেরিবল লায়ার। আচ্ছা, এখানে যে বললো তুমি হচ্ছে খুব বাজে ধরনের একজন মিথ্যেবাদী, এটা খুব রেগে বললো, আর এটাই হচ্ছে আমাদের অ্যাগ্রেসিভ টোনের একটা উদাহরণ। তোমরা তোমাদের বাস্তব জীবনে আরো অনেক উদাহরণ পাবা। যেমন তোমরা যখন কোনো একটা কাজ কাউকে করতে নিষেধ করলা, কিন্তু সে ওই কাজটাই করলো, তখন স্বাভাবিক তুমি রেগে যাবা। তখন কিভাবে কথা বলবা? তোমাকে না বলেছি এই কাজটা করতে, না কেন করেছো, এইভাবে কথা বলবা। অথবা আরো রেগে কথা বলবা, ভয়েসটা আরো উচ্চ হয়ে যাবে, তাই না? উঁচু হয়ে যাবে, গলার স্বর অনেক বেড়ে যাবে। ওই টাইপের ওই বাচন ভঙ্গিগুলোকে কি বলা হয়? অ্যাগ্রেসিভ টোন, ঠিক আছে। আচ্ছা, এরপর আসো টোন অফ ট্রাম্পেট, মানে হচ্ছে বিজয়ী বাচন ভঙ্গি। আচ্ছা, বিজয়ী বাচন ভঙ্গি কেমন সেটা হচ্ছে, ইফ দ্য রাইটিং শোজ হাউ দ্য মেইন ক্যারেক্টার ওভারকামস ডিফিকাল্টিজ টু অ্যাচিভ সাকসেস। আচ্ছা, আমি একটু ভেঙে বলি। ইফ দ্য রাইটিং শোজ, যদি লেখাটি প্রদর্শন করে, হাউ দ্য মেইন ক্যারেক্টার, প্রধান চরিত্র, কোন লেখার মধ্যে কোন প্রধান চরিত্র, ওভারকামস মানে হচ্ছে কি বলে, মোকাবেলা করা। ওভারকাম মানে হচ্ছে বেরিয়ে আসা, মোকাবেলা করা, ফেস করা ডিফিকাল্টিস। কোন জটিল পরিস্থিতি মোকাবেলা করে যদি কোনো লেখার প্রধান ক্যারেক্টার বেরিয়ে আসে তখন, অথবা বিজয় অর্জন করে, অ্যাচিভ সাকসেস, সাফল্য অর্জন করে, তখন তাকে বলা হয় টোন টোন অফ ট্রাম্পেট, তখন তাকে বলা হয় বিজয়ী বাচন ভঙ্গি। আচ্ছা, বিজয়ী বাচন ভঙ্গি কেমন? প্রধান ক্যারেক্টার যিনি থাকবে তিনি কি করবে? অনেক জটিল পরিস্থিতি মোকাবেলা করবে এবং সর্বশেষে সফল হবে। বিভিন্ন সিনেমাতে দেখো অথবা গল্প কার্টুনে দেখো, মেন ক্যারেক্টার থাকে যে সে অনেক গুন্ডা, ভিলেন, ওদের সঙ্গে মারামারি করবে, তারপরে নায়িকার হিরোইনদের বাবা মা এবং ফ্যামিলির সঙ্গে অনেক প্রবলেম হচ্ছে কি করবে, ফেস করবে। অনেক জটিল পরিস্থিতির মধ্যে দিয়ে যাবে, তার আর্থিক অবস্থা খারাপ থাকবে, আরো অনেক কিছু থাকবে। জটিল পরিস্থিতিগুলোর মধ্যে দিয়ে যাবে এবং সর্বশেষ কি করবে? অ্যাচিভ সাকসেস, সাফল্য অর্জন করবে। তখন তাকে বলা হয়, তখন যে ভঙ্গিতে কথা বলে তখন তাকে বলা হয় টোন অফ ট্রাম্পেট, অর্থাৎ বিজয়ী বাচন ভঙ্গি। আচ্ছা, এরপর আসো, আচ্ছা, কাম অ্যান্ড থটফুল টোন, শান্ত এবং অর্থপূর্ণ বাচন ভঙ্গি। আচ্ছা, শান্ত এবং অর্থপূর্ণ বাচন ভঙ্গি কেমন হয়? দ্য রাইটার্স টোন ইজ কাম অ্যান্ড থটফুল, তোমার লেখকের বাচন ভঙ্গি শান্ত এবং অর্থপূর্ণ হয় when, যখন he/she invites readers to explore the characters' feelings and thoughts. আচ্ছা, যখন লেখক পাঠকদেরকে আমন্ত্রণ করে, ইনভাইটস রিডার, পাঠকদেরকে আমন্ত্রণ করে চরিত্রগুলোর অনুভূতি, এক্সপ্লোর দ্য ক্যারেক্টার্স ফিলিংস, চরিত্রগুলোর অনুভূতি অ্যান্ড থটস, এবং চিন্তা ভাবনার গভীরে ডুব দেবার জন্য যদি লেখক পাঠকদেরকে আমন্ত্রণ জানায় তখন তাকে বলা হয় শান্ত এবং অর্থপূর্ণ বাচনভঙ্গি। আচ্ছা, এখন কাউকে তুমি যদি তোমার বাসায় নিমন্ত্রণ করতে চাও, তখন কিভাবে কথা বলবা? রেগে কথা বলবা, নাকি হচ্ছে ফানি ভাবে কথা বলবা, নাকি খুব সিরিয়াসলি বলবা? না, আমরা তখন কিভাবে কথা বলবো? শান্ত এবং অর্থপূর্ণ, তাই না? খুব সফটলি তার সঙ্গে আমরা খুব নরম সুরে কথা বলবো। ঠিক আছে, আমাদের বাসায় আসুন, আমন্ত্রণ রইলো, অথবা খেয়ে যান, অথবা দুপুরে আমাদের সঙ্গে একসঙ্গে খাবেন। খুব সুন্দরভাবে শান্তপূর্ণ এবং অর্থপূর্ণ ভাবে আমরা কথাগুলো বলি, তখন তাকে বলা হয় কি? কাম এন্ড থটফুল টোন। আচ্ছা, এরপরে চলো বিটার টোন, তিক্ত বাচন ভঙ্গি। শুনেই বোঝা যাচ্ছে তেতো হবে কথাগুলা, করলার মতো তেতো। যেমন খুব বাস্তব উদাহরণ দেই, সেটা হচ্ছে যখন বাবা মা তোমাদেরকে বলে এই পড়তে বস, এটাই হচ্ছে বিটার টোন, তাই না? আমাদের কাছে তখন ছেলে মেয়েদের কাছে এটাই হচ্ছে সব থেকে তিক্ত বাচন ভঙ্গি। যখনই দেখবে তুমি একটু খেলাধুলা করতেছো, একটু টিভি দেখতে যাচ্ছ, তখন কি বলবে? তোর পড়া শেষ হয়েছে, পড়া শেষ করছিস, সারাক্ষণ টিভি দেখিস, যা পড়তে বস। এই যে কথাগুলো বললো, এগুলো আমাদের কাছে কেমন লাগে? তখন তেতো লাগে, বিটার, হ্যাঁ, তিক্ত লাগে। এটাই হচ্ছে সব থেকে বাস্তব উদাহরণ, বোঝার জন্য বললাম। আচ্ছা, দ্য টোন ইজ দ্য ইন দ্য টেক্সট ইজ বিটার, বক্তব্যের বাচনভঙ্গি তখনই তিক্ত হয় when the writer shows, যখন লেখক দেখান যে
হাউ দ্য ক্যারেক্টার ইজ আপসেট, যখন লেখক দেখান চরিত্রটি কিভাবে বিষণ্ণ, এবং অ্যান্ড ডিসঅ্যাপয়েন্টেড উইথ দ্য ওয়ার্ল্ড, ডিসঅ্যাপয়েন্টেড মানে হচ্ছে কি হতাশ। আচ্ছা, এবং চরিত্রটি পৃথিবীকে নিয়ে হতাশ। আচ্ছা, যদি কোনো লেখায় কোনো লেখক তার চরিত্রটা দিয়ে বোঝায়, যে গল্পের কোনো চরিত্র দিয়ে বোঝায় যে সে চরিত্রটা বিষণ্ণ এবং পৃথিবীকে নিয়ে হতাশ, অর্থাৎ পৃথিবীর প্রতি তার অনেক অভিযোগ, যেমন কেন আমার টাকা পয়সা নাই, এই পৃথিবীতে আমি কেন এত অসুখী, এই পৃথিবীতে আমি কেন দেখতে সুন্দর নই, হ্যাঁ, আমার আমার কেন এত আমার আমি কেন এত মোটা, অথবা আমি কেন এত চিকন, এই যে তোমার জিনিসগুলো থাকে না, অভিযোগ পৃথিবীর প্রতি, সৃষ্টিকর্তার প্রতি অভিযোগ, হ্যাঁ, তখন এই এই টোনটাকে বলা হয় বিটার টোন। হুম এই যেমন আমাদের প্রতি আমাদের বাবা মায়ের যে অভিযোগগুলা থাকে, পড়াশোনা করিস না, খেলাধুলা করিস, টিভি দেখিস, কার্টুন দেখিস, পড়তে বস, ঠিক মতো খাস না কেন, ঠিক করে খা, এই যে আমাদের প্রতি যে অভিযোগগুলা যখন দেখায়, এবং আমাদের এই যে না খাওয়া ঠিক মতো, না ঘুমানো, না পড়াশোনা ঠিক মতো না করা, এগুলো নিয়ে বাবা মা কি থাকে, আপসেট থাকে, ডিসঅ্যাপয়েন্টেড থাকে, যে এটা ভবিষ্যৎ কি হবে, তাই না? যখন ডিসঅ্যাপয়েন্টেড এবং আপসেট থাকে, তখন তাকে বলা হয় বিটার টোন বা তিক্ত বাচন ভঙ্গি। আচ্ছা, বুঝতে পেরেছো? সবাই বুঝতে পারছো? হুম সবাই একটু বুঝতে পেরেছো? আচ্ছা, সবাই বুঝেছো? অফ লিখেছো ইয়েস। তোমরা নাই নাকি মানুষ, বলো তো আজকে স্টুডেন্টরা সবাই কই? মাত্র দুজন নাকি কয়েকজন, দুজন নাকি তিনজন আছো? সবাই কি ঘুমাচ্ছ নাকি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ? আচ্ছা, তোমাদের পরীক্ষা কবে থেকে? জুলাইয়ের 3 তারিখ থেকে? তোমাদের কার স্কুলের পরীক্ষা কত তারিখ থেকে? জুলাই 3 তারিখ থেকে না? জুলাই 3 তারিখ থেকে মনে হয় আগস্টের 3 তারিখ পর্যন্ত, নাকি জুলাই 30 পর্যন্ত? তোমাদের পরীক্ষা শুরু কবে, শেষ কবে? তোমাদের পরীক্ষা শুরু কবে আর শেষ কবে? হ্যাঁ, আগস্টের 3 তারিখে তোমাদের একটা হচ্ছে বিষয় মনে হয় তোমাদের পিছিয়ে আগস্টের 3 তারিখে নেওয়া হয়েছে। আচ্ছা, সবার পরীক্ষার প্রস্তুতি কেমন চলতেছে? কে কতটা ভালো প্রস্তুতি নিলা? পরীক্ষা কেমন হবে সবার? আর এই যে ইংলিশ লিটারেচার কেমন পড়াশোনা করলা? তোমাদের তো মনে হয় পেজ নাম্বার সিলেক্ট করে দিল, তাই না? হ্যাঁ, স্বাস্থ্য সুরক্ষাটা তোমাদের আগস্টের 3 তারিখে নিয়ে গেছে। ইনশাল্লাহ ভালো, অবশ্যই ভালো হইতে হবে। আহাদ লিখেছো? হ্যাঁ, আর আফিফ তোমার কি খবর? পরীক্ষার প্রস্তুতি কেমন? তোমাদের ইংলিশে কত নম্বর পেজ পর্যন্ত দিল এবার পরীক্ষায়, ষান্মাসিক মূল্যায়নে? আমার মনে হয় নির্দিষ্ট করে দিল না তোমাদের, পেজ মনে হয় 55 দিল। আচ্ছা, আফিফ বললা ভালো, ঠিক আছে, খুব ভালো পরীক্ষা দাও, হ্যাঁ। সবাই মনে হয় পরীক্ষার প্রস্তুতি নিয়ে ব্যস্ত, ক্লাসে একদম স্টুডেন্ট নাই আজকে। আচ্ছা, তোমাদের হচ্ছে পরীক্ষার ধরন টরন কেমন হবে, প্রশ্নের ধরন কেমন হবে, স্কুলে কিছু বলেছে? মানে ইংরেজির কথা বললাম, সাহিত্য পার্টগুলো থেকে কিরকম আসবে, আর হচ্ছে এমনিতে ল্যাঙ্গুয়েজ পার্ট অথবা টেক্সট পার্ট থেকে কিরকম আসবে, এই সম্পর্কে কোনো নির্দেশনা দিয়েছে তোমাদের স্কুল থেকে? প্রশ্নের ধরো 1 থেকে 77 পেজ, আচ্ছা তোমাদের 77 পেজ পর্যন্ত দিয়েছে, ঠিক আছে। তো এই 77 পেজ থেকে তোমাদের প্রশ্ন কেমন আসবে, লিখিত নাকি তোমাদের কিভাবে পরীক্ষা হবে? পরীক্ষার নির্দেশনা কিছু দিয়েছে ইংরেজি নিয়ে? একটু বলো তো। আচ্ছা, পরীক্ষার হচ্ছে প্রস্তুতি খুব ভালো করে নাও সবাই, পরীক্ষা ভালো। আচ্ছা, চলো আমরা হচ্ছে এরপরে যাই। আচ্ছা, এরপর আমাদের হচ্ছে আরো হচ্ছে দুইটা টোন আছে, সেটা হচ্ছে টোন অফ অ্যামেজমেন্ট। আচ্ছা, বিস্ময়পূর্ণ বাচন ভঙ্গি। পড়েই বোঝা যাচ্ছে অ্যামেজমেন্ট, যখন তুমি কোনো বিষয় নিয়ে খুব বেশি চমকপ্রদ হবা, খুব বিস্ময় প্রকাশ করবা, খুব অবাক হয়ে যাবা, তখন যে বাচন ভঙ্গিতে কথা বলবা ওটাই হচ্ছে আমাদের টোনস অফ অ্যামেজমেন্ট, অর্থাৎ বিস্ময়পূর্ণ বাচন ভঙ্গি, ঠিক আছে।
আচ্ছা, দেখি কি লেখা আছে। অ্যাগেইন দ্য রাইটার ক্যারিজ আ টোন অফ অ্যামেজমেন্ট। আচ্ছা, আবার যখন লেখায় কোনো চরিত্র, আচ্ছা, ক্যারিজ আ টোন অফ অ্যামেজমেন্ট। আচ্ছা, কোনো লেখায় যদি কোনো চরিত্র তোমার অ্যামেজমেন্ট ক্যারি করে বা অবাক হয় কোনো কিছু নিয়ে, তখন সেটা কিভাবে বুঝবা? অ্যাজ ক্যারেক্টার্স ডিসকভার দ্য ম্যাজিক অফ এ হিডেন প্লেস। ও আচ্ছা, যদি কোনো চরিত্র বা ক্যারেক্টার কোনো কিছু থেকে কোনো লুকায়িত কোনো ম্যাজিক আবিষ্কার করে, তখন সে কি হয়? অবাক হয়। এখন তুমি যদি ধরো আজকে কোনো জঙ্গলে গেছো ঘুরতে, ওখানে হচ্ছে সোনার ডিম আবিষ্কার করে ফেলছো, তখন সেটা কি হবে? অনেক বেশি অ্যামেজমেন্ট হবে না? তুমি অনেক বেশি কি হবা? খুশি হবা, অনেক বেশি অবাক হয়ে যাবা যে সোনার ডিম হয়, আমি একটা সোনার ডিম আবিষ্কার করলাম, আমি করতে পারলাম। মানে এই টাইপের জিনিসগুলো মানে বিশ্বাস করতে পারবা না। অ্যামেজমেন্ট কাজ করবে, তখন ওই টোনগুলোকে বলা হয় তোমার টোন অফ অ্যামেজমেন্ট, অর্থাৎ বিস্ময়পূর্ণ বাচনভঙ্গি। আচ্ছা, এরপরে দেখো এক্সাইটেড টোন, উত্তেজিত বাচনভঙ্গি। যখন খুব খুশি হবা, খুব কাছে মানুষদের সঙ্গে তোমাদের দেখা হবে, পুরনো বন্ধুদের সঙ্গে দেখা হবে, অথবা কোনো প্রতিযোগিতায় জিতে গেলা, প্রথম হলা, দ্বিতীয় হলা, তখন কি অনেক বেশি এক্সাইটমেন্ট কাজ করবে, তাই না? ইয়ে আমি জিতে গেলাম, এমন কিছু, তাই না? তখন তাকে বলা হয় এক্সাইটেড টোন, অনেক বেশি উত্তেজনা প্রকাশ হয়। আচ্ছা, সেটা কেমন? বইয়ের ভাষায় একটু বলি। দ্য রাইটার্স টোন ইজ এক্সাইটেড, লেখকের বাচনভঙ্গি তখনই উত্তেজনা প্রকাশ করে ইফ হি অবলিক শি শোজ ক্যারেক্টার্স স্টার্টিং অ্যান্ড অ্যাডভেঞ্চারাস জার্নি। আচ্ছা, যদি অ্যাডভেঞ্চারাস কোনো জার্নি, তোমার প্রধান ক্যারেক্টার যেটা থাকে সেটা যদি কোনো অ্যাডভেঞ্চারাস জার্নি করে উইথ আননোন চ্যালেঞ্জেস। আচ্ছা, অপরিচিত বা অজানা কোনো হুমকির মুখোমুখি বা চ্যালেঞ্জের মুখোমুখি হয় এবং অ্যাডভেঞ্চারাস জার্নি করে, তখন তাকে বলা হয় উত্তেজিত বাচনভঙ্গি, অর্থাৎ যে বাচনভঙ্গিতে তখন কথা বলবা। তার মানে লেখকের বাচনভঙ্গি তখনই উত্তেজনা প্রকাশ করে যখন কোনো চরিত্র অজানার উদ্দেশ্যে অজান এটা তো প্রথমে চলে গেল। আচ্ছা, লেখকের বাচনভঙ্গি তখনই উত্তেজনা প্রকাশ করে যখন কোনো চরিত্র অজানার উদ্দেশ্যে ঝুঁকিপূর্ণ অভিযানে বেরিয়ে পড়ে। ঠিক আছে। আচ্ছা, আননোন চ্যালেঞ্জেস, অজানার উদ্দেশ্যে ঝুঁকিপূর্ণ অভিযানে বেরিয়ে পড়বে, অর্থাৎ অ্যাডভেঞ্চারাস জার্নিতে বেরিয়ে পড়বে উইথ আননোন চ্যালেঞ্জেস। হুম, অজানার উদ্দেশ্যে ঝুঁকিপূর্ণ চ্যালেঞ্জ নিয়ে যখন প্রধান চরিত্রটা বেরিয়ে পড়বে অভিযানে, তখন তাকে বলা হয় এক্সাইটেড টোন বা উত্তেজিত বাচনভঙ্গি। আচ্ছা, ও ওকে, তাহলে হচ্ছে আমাদের আজকের টোনটা হচ্ছে এখানেই শেষ হলো। আচ্ছা, টাইপস অফ টোন, তার মানে কত ধরনের টোন শিখলা তোমরা টোটাল? মনে আছে বলো তো? এই যে পুরো ক্লাস করলা, এই পুরো ক্লাসে কতটা আহ, কত ধরনের টোন সম্পর্কে পড়ালাম? ফর্মাল টোন, ইনফর্মাল টোন, অ্যাসার্টিভ, নন অ্যাসার্টিভ, তাই না? তারপর অ্যাগ্রেসিভ টোন ছিল, তারপর বিটার টোন, টোন অফ ট্রাম্পেট, তারপরে ছিল হচ্ছে তোমার অ্যামেজমেন্ট টোন, তারপর এক্সাইটেড টোন, তাই না? অনেক অনেক টাইপের, অনেক ধরনের আমরা শিখলাম, বাচনভঙ্গির উদাহরণ শিখলাম, এবং হচ্ছে 9 টাইপস, হ্যাঁ 9 টাইপের হচ্ছে আমরা স্বরভঙ্গি শিখলাম আজকে। তার মানে 9 ধরনের সিচুয়েশন, 9 ধরনের মানুষের সঙ্গে আমরা 9 ধরনের স্বরভঙ্গি ব্যবহার করব। ঠিক আছে, পরিস্থিতির উপরে আমাদের স্বরভঙ্গি নির্ভর করবে, সম্পর্কের উপরে নির্ভর করবে, তোমার হচ্ছে আর কিসের উপর নির্ভর করবে? কোন বিষয় নিয়ে কথা বলছো সে বিষয়ের উপর নির্ভর করবে আমাদের বাচনভঙ্গি, স্বরভঙ্গি কেমন হবে। ঠিক আছে। আচ্ছা, ইন শর্ট, দেখ সবুজ রঙে কিছু লেখা আছে। ইন শর্ট, the tone of a text may be of various kinds and it must, আচ্ছা একটু অল্প অল্প করে পড়ি। আচ্ছা, টেক্সট মে বি ভেরিয়াস কাইন্ডস অফ, অনেক ধরনের তোমার পাঠ্যাংশ থাকে, অনেক ধরনের বক্তব্য থাকে, হতে পারে, and it mostly depends on the word চয়েস। আচ্ছা, এটা অধিকাংশ সময় কিসের উপর নির্ভর করে? ওয়ার্ড অফ চয়েস, শব্দ চয়নের উপরে। আমি প্রথমে বলেছিলাম কোনো কিছু যদি বিশ্বাসযোগ্যভাবে কারো কাছে উপস্থাপন করতে চাও, তোমার সব থেকে বেশি গুরুত্ব দিতে হবে কিসের উপরে? চয়েস অফ ওয়ার্ড, শব্দ চয়নের উপর সব থেকে বেশি গুরুত্ব দিতে হয়। আচ্ছা, অফ দ্য রাইটার, লেখকের, অ্যান্ড হাউ দ্য রিডার্স পারসিভস ইট, এবং লেখকের হচ্ছে কিসের উপর জোর দিতে হবে?
চয়েস অফ ওয়ার্ড, তিনি কোন কোন শব্দ চয়ন করবেন কোন লেখার জন্য সেটার উপর গুরুত্ব দিবেন। আর লেখকরা আর পাঠকরা সেটা কিভাবে গ্রহণ করছে, কিভাবে তারা সেটা অনুভব করছে সেটার উপর গুরুত্ব দিবে। আচ্ছা, তার মানে লেখক এবং পাঠক সবার জন্য টোন হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। ওকে ওকে, চলো আজকের লেকচারটা তো এখানে আমাদের শেষ হলো। এরপর তোমাদের হচ্ছে কিছু হোমওয়ার্ক। হোমওয়ার্কটা খুব একটু টাফ। আগে তো খুব অল্প অল্প হোমওয়ার্ক দিতাম, এখন তোমরা একটু বড় হইছো এবং একটু কঠিন জিনিসপত্র পড়তে শিখে গেছো, সুতরাং এখন একটু কঠিন টাস্ক গুলা করতে হবে তোমাদের। আচ্ছা, আসলে কঠিন টাস্ক কিছুই না, আমি এমনি তোমাদেরকে ভয় দেখাচ্ছিলাম। এতক্ষণ আমি যা পড়ালাম ওগুলা থেকেই দিয়েছি, ঠিক আছে? অবশ্যই হোমওয়ার্ক গুলো সবাই করে ফেলবা এবং ওয়েবসাইটে সাবমিট করে দিবা, ঠিক আছে? আচ্ছা, রাইট এ শর্ট নোট অ্যাবাউট টোন। টোন সম্পর্কে তুমি যা জানো এটা নিয়ে অল্প কথায় কিছু ব্রিফ লিখো অথবা ব্যাখ্যা লিখো, ঠিক আছে? শর্ট নোট লিখবা টোন সম্পর্কে, অর্থাৎ টোন জিনিসটা কি, টোন কেন ব্যবহার করা হয়, টোন কোথায় কার সঙ্গে ব্যবহার করা হয়, টোন কত প্রকার হইতে পারে এবং টোন কেমন গুরুত্বপূর্ণ কিনা, ঠিক আছে? এটা। আচ্ছা, হোয়াট ইজ ফর্মাল অ্যান্ড ইনফর্মাল টোন ইন এ টেক্সট, গিভ এক্সাম্পল। কোন টেক্সটের মধ্যে তোমার আনুষ্ঠানিক টোন, ইনফর্মাল টোন এবং হচ্ছে ফর্মাল টোন কেমন হয়, আনুষ্ঠানিক অনানুষ্ঠানিক টোন কেমন, সেটা হচ্ছে উদাহরণের মাধ্যমে লিখতে বললাম। আচ্ছা, এরপরে দেখো 3 নাম্বার, রাইট মোর অ্যাবাউট ডিফারেন্ট টাইপস অফ টোন। আচ্ছা, বললাম যে ডিফারেন্ট টাইপস অফ টোন সম্পর্কে আরো কিছু লিখতে, এবং কোনটা কোনটা নিয়ে লিখবা, যেমন অ্যাগ্রেসিভ, অ্যাসার্টিভ, নন অ্যাসার্টিভ, বিটার, অ্যামেজমেন্ট। অ্যাগ্রেসিভ কে আমি দুবার লিখলাম। আচ্ছা, অ্যাগ্রেসিভ মনে হয় দুবার লিখেছি, তোমরা একবার নিবা, ঠিক আছে? তাহলে এইগুলা নিয়েও হচ্ছে তোমরা কি লিখবা, শর্ট নোট লিখবা। অ্যাগ্রেসিভ টোন কাকে বলে, অ্যাসার্টিভ টোন কাকে বলে, নন অ্যাসার্টিভ টোন কাকে বলে, এবং একটা করে এক্সাম্পল দিয়ে দিবা। আচ্ছা, রাইট সিনোনিয়ামস এন্ড অ্যান্টোনিয়ামস অফ দিস ওয়ার্ডস। আচ্ছা, আমরা হচ্ছে লেকচার নোটে তোমাদের জন্য যে ভোকাবুলারি গুলো রাখি এখানে, ওগুলা থেকে হচ্ছে সিনোনিয়াম এবং অ্যান্টোনিয়াম গুলো হচ্ছে লেকচার নোটে দিয়ে দিই। তো এতদিন হচ্ছে সিনোনিয়াম এবং অ্যান্টোনিয়াম সম্পর্কে কোনো হোমওয়ার্ক দেইনি, তো এবারে দিলাম, যেহেতু এবার তোমাদের বিশাল একটা ভোকাবুলারি ছিল এই অধ্যায়ে। আচ্ছা, তো এখানে আমি 20টা হচ্ছে তোমার শব্দ দিয়ে দিলাম। এই 20টা শব্দ হচ্ছে তোমাদের যে ভোকাবুলারি গুলো পড়ালাম না একটু আগে 47টা, ওই 47টা থেকে আমি বেছে 20টা তোমাদের জন্য রাখলাম। এই 20টা হচ্ছে দুটো করে সিনোনিয়াম অথবা একটা করে সিনোনিয়াম, একটা করে অ্যান্টোনিয়াম লিখে ফেলবা, ঠিক আছে? এটাই হচ্ছে তোমাদের হোমওয়ার্ক। আচ্ছা, হোমওয়ার্ক বুঝেছো সবাই? হোমওয়ার্ক কিভাবে করবা এবং কোন জিনিসটা কোথায় পাবা বুঝতে পেরেছো সবাই? জি। আচ্ছা, বুঝতে পেরে থাকলে অনেক ভালো। খুব সুন্দর করে এটা গুছাই করে ফেলবা একটা অ্যাসাইনমেন্টের মতো। আচ্ছা, তো আজকে ক্লাসটা তো এখানেই শেষ করব। টোন সম্পর্কে তোমরা কতটুকু বুঝলা অবশ্যই জানাবা, এবং হচ্ছে টোন সম্পর্কে কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই সেটা বলতে পারো। এবং আর 1 মিনিট হচ্ছে আমি একটু থাকবো, তাহলে বলো তোমাদের কোনো কিছু জিজ্ঞাসা করার আছে কিনা, জানার আছে কিনা, কিছু বলার আছে কিনা, যদি থাকে তাহলে বলতে পারো। কোনো কিছু সম্পর্কে জানতে চাও অথবা ক্লাস সম্পর্কে, লেকচার নোট সম্পর্কে অথবা পরীক্ষা সম্পর্কে? আচ্ছা, আফিফ লিখেছো না মিস, ঠিক আছে, তাহলে ভালো থাকো সবাই, সুস্থ থাকো। নেক্সট ক্লাসে শনিবার আবার দেখা হবে ইংলিশ লিটারেচার নিয়ে, আমি তো থাকবোই, তোমরাও থেকো। আজকের মতো আল্লাহ হাফেজ।